আসসালামু আলাইকুম। ক্যাম্পাস টিভির সকল দর্শক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ এই পডকাস্টে। আমাদের আজকের পডকাস্টটি আয়োজন করা হয়েছে ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে। আপনারা সকলেই জানেন যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে প্রতি বছর নানা ধরনের দুর্যোগ মোকাবেলা করতে হয়। রয়েছে বন্যা, সাইক্লোন এবং জলবায়ু পরিবর্তনের কারণে আরও নানা ধরনের দুর্যোগ, এবং এই সব দুর্যোগের ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশের কোটি মানুষ। আমরা দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এবং এমন সব দুর্যোগ এমন সব এলাকায় মানুষজন মোকাবেলা করছেন যা তারা আগে কখনোই দেখেননি। একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে গত বছরের বন্যা। ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলের মানুষজন এমন বন্যা কখনোই আগে দেখেননি। এর আগে উপকূল অঞ্চলবাসী মোকাবেলা করেছেন সাইক্লোন রেমালের। এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি ক্যাম্পাস টিভির এই স্টুডিওতে। আমাদের আজকের বিষয়টি নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস ২০২৫-এর প্রতিপাদ্য ফান্ড রেজিলিয়েন্স নট ডিজাস্টার্স এই বিষয়কে কেন্দ্র করে, এবং এটা নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আশফাকুর রহমান খান, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, হিউম্যান মোবিলিটি অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমাদের সাথে আরও যোগ দিয়েছেন জনাব রেজওয়ান উল্লাহ, কাজ করছেন টেকনিক্যাল ম্যানেজার হিসেবে ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাকশন প্রোগ্রাম উত্তরণে, যা একটি ন্যাশনাল এনজিও। সাইক্লোন রেমালের সময় ওনারা উল্লেখযোগ্য কাজ করেছেন উপকূল অঞ্চলবাসী বিভিন্ন কমিউনিটির সাথে। তো আমরা এখন প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এবারের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস ২০২৫-এর মূল প্রতিপাদ্য, যা দর্শকদেরকে কিছুক্ষণ আগে আমি জানাচ্ছিলাম, সেটা হচ্ছে ফান্ড রেজিলিয়েন্স নট ডিজাস্টার্স। এই প্রতিপাদ্যটি আসলে বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, অথবা এটি আপনার এবং আপনার সংস্থার জন্য কি অর্থ বহন করে, সেটা জানার জন্য প্রথমেই জানতে চাইবো রেজওয়ান ভাইয়ের কাছে। ধন্যবাদ আপা। আপনি জানেন, আপনি বলেছেন উত্তরণ একটা গ্রাসরুট প্রতিষ্ঠান। আমরা উপকূলীয় অঞ্চলে কাজ করি। এখন মোটামুটি প্রায় 18টা জেলায় আমাদের কার্যক্রম বিস্তৃত হয়েছে, কিন্তু আমাদের একটা বড় অগ্রাধিকার হচ্ছে উপকূলীয় অঞ্চলে। এবারে যে প্রতিপাদ্যটা নির্ধারণ করা হয়েছে, এটাকে একটা গ্রাসরুট প্রতিষ্ঠান হিসেবে উত্তরণ দেখে দুর্যোগের আগেই ইনভেস্ট করা, দুর্যোগের আগেই কাজ শুরু করা, দুর্যোগের পরে বা দুর্যোগ হওয়ার পরে মানুষ যখন তার সর্বস্ব হারায় তখন নাম সর্বস্ব সহায়তা না, তার আগেই মানুষকে প্রস্তুত করা যেন তার ক্ষতি, ঝুঁকি এগুলো কমানো যায় এবং তার জীবনের যে ধরন সেটাকে যেন স্বাভাবিক রাখা যায়। তো একজন গ্রাসরুট প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে এইটাই মোটা দাগে আমার কাছে ফান্ড রেজিলিয়েন্স নট ডিজাস্টার, এইটাকে আমি মনে করি। আমি যদি আরো একটু যোগ করতে চাই, আমরা আসলে রেজিলিয়েন্স বলতে বুঝি কমিউনিটি ওনারশিপ, এমন একটা কাজ যেটা কমিউনিটি ওন করে, নিজের বলে মনে করে। আমরা রেজিলিয়েন্স বলতে বুঝি ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, আমরা রেজিলিয়েন্স বলতে বুঝি ওমান এম্পাওয়ারমেন্ট, আমরা রেজিলিয়েন্স বলতে বুঝি ওই সিস্টেমকে স্ট্রেনথেন করা যেটা দুর্যোগের আগে, দুর্যোগের ক্ষতি সংঘটিত হওয়ার আগেই মানুষকে সহায়তা করে যেন তারা তাদের উৎপাদনশীল যে সম্পদ, তাদের জীবন জীবিকা, সেগুলোর ক্ষতিকে মোকাবেলা করতে পারে, তাদের জন্য সর্বশান্ত না হয়ে যেতে হয়। জি, আশফাক ভাই। ধন্যবাদ আপা, আমাকে আজকের আয়োজনে আহ, আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আপনি যে প্রশ্নটা করেছেন, তো আমার প্রতিষ্ঠান জাতিসংঘের একটি অংশ বিশেষ। তো আমরা মূলত বাস্তুচ্যুতি মানুষের যে চলাচল, অভিবাসন, এই জায়গাগুলো নিয়ে কাজ করে থাকি। তো আমরা যেভাবে দেখি, দেখেন বাংলার মানুষ কিন্তু যুগ যুগ ধরেই, শতাব্দী ধরেই তারা প্রাকৃতিক দুর্যোগের সাথেই কিন্তু তাদের বসবাস। এখন প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা কিভাবে ব্যবস্থাপনা করি, সেটাই কিন্তু বলে দেয় যে মানুষ তার দুর্যোগের সাথে মোকাবেলা করেও কিভাবে টিকে থাকতে পারবে। তো আমরা গত কয়েক বছরের যে দুর্যোগের যে ট্রেন্ডগুলো বা যে প্রেক্ষাপটগুলো আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগ এসেছে, এরকম দুর্যোগ আগেও এসেছিল, কিন্তু আমাদের অনেক উন্নয়নমূলক কার্যক্রমের জন্য কিন্তু দুর্যোগটা আমাদের জন্য, দুর্যোগের সারাদান বা দুর্যোগের ব্যবস্থাপনা করাটা অনেক কঠিন হয়ে যায়। যেমন কয়েক বছর আগে আপনাদের হয়তো সিলেটের বন্যার কথা মনে পড়বে, যে যে সিলেট বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, আমরা কোনো যোগাযোগ স্থাপন করতে পারি নাই। সিলেটে সবসময় কিন্তু বন্যা হয়, কিন্তু ওইটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলে থাকি ফ্লাশ ফ্লাড। পানি আসে খুব দ্রুত, পানিটা চলেও যায় খুব দ্রুত। কিন্তু ওই বছর সিলেটে যেটা হয়েছে, বন্যার পানিটা দীর্ঘদিন আটকিয়ে ছিল, পানিটা নামে নাই। কেন নামে নাই? তো এটার একটা বড় কারণ হলো, আমরা যখন অবকাঠামোগত উন্নয়নে গিয়েছি,
এই উন্নয়নটা এই দুর্যোগের কথাটা চিন্তা করে নাই, সেখানে মানুষের দুর্যোগের কারণে কি কি সমস্যা হতে পারে এই চিন্তাটা ওই অবকাঠামো যখন আমরা তৈরি করি তখনই আমাদের মাথায় ছিল না। তো এই যে অবকাঠামোটা তৈরি করতে যে অর্থটা ব্যয় হইলো, এই অর্থের ব্যবহারটা বা আমরা অন্যান্য অঞ্চলেও যে উন্নয়নের মূলক যে কাজগুলো আমাদের চলছে এগুলো তো সবই কিন্তু আসলে সরকার বা দাতা সংস্থা অথবা বেসরকারি খাত বিভিন্ন জায়গা থেকে তারা যে অর্থ ব্যয়টা করে, এই অর্থ ব্যয়ের আসলে ফলাফলটা কোন দিকে যাবে? আমাদের দেশে অবকাঠামো দরকার, কারণ আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের রাস্তা, ব্রিজ, কালভার্ট এগুলো দরকারই হবে, কিন্তু এটাকে আমরা কতটুকু দুর্যোগের সাথে সামঞ্জস্য রেখে বানাতে পারি সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং আপনিও যেটা বললেন যে আমাদের যে বন্যাটা লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী আমাদের পূর্বাঞ্চলে হয়েছিল, আমরা গত মাসে গিয়েছিলাম ওই এলাকাতে এবং আমরা যেটা দেখেছি যে ওই এলাকাতে অনেক জায়গা থেকে এখনো পানি নামে নাই, বন্যা কিন্তু হয়ে গেছে 1 বছরের উপরে। পানিটা কেন নামে নাই? কারণ আমার উন্নয়নের যে বিভিন্ন অবকাঠামো হয়েছে সেই অবকাঠামোগুলো যেটা দেখা যাচ্ছে যে ওখানে যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটার সাথে খাপ খাইয়ে নিতে পারে নাই। তো যে কারণে এখনো জায়গাটায় ওয়াটার লগিং আছে। আছে। তো এই এই জায়গাটাকেই আমার মনে হয় যে আমাদের আরেকটু ভাবনার দরকার রয়েছে, আরেকটু চিন্তার প্রয়োজন রয়েছে, যে আমি যেভাবে অর্থ ব্যয় করি এই অর্থ ব্যয়ের ফলাফলটা নানামুখী হতে পারে, অবশ্যই এটা দরকার আছে, কিন্তু এটা দুর্যোগ এবং আমার যে জনগোষ্ঠীগুলো দুর্যোগ প্রবণ এলাকায় আছে তাদের যে সংগ্রামটা, প্রাকৃতিক দুর্যোগের সাথে তারা যে সংগ্রাম করে টিকে থাকে, এটাকে যেন আরো খারাপের দিকে না নিয়ে যায়। হ্যাঁ, মানে আপনি যেটার কথা বলছেন যে আমাদের একটা ফার সাইটেডনেস দরকার, আমরা সুদূর প্রসারী ভাবে যেন চিন্তা করতে পারি, অবশ্যই। শুধুমাত্র উন্নয়নের নামে উন্নয়ন না, উন্নয়ন যেন আসলে দুর্যোগটাকে ত্বরান্বিত না করে সেই বিষয়ে লক্ষ্য অবশ্যই। করা। আপনাদের দুজনের কাছ থেকে আসলে আমরা দুটো ডিফারেন্ট পার্সপেক্টিভ পেলাম, এবং দুটোই আমি আশা করছি আমাদের দর্শক যারা দেখছেন এবং আমাদের এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টও আছে তারা হয়তো আসলে উপকৃত হবে। তো আমি আপনাদের সংস্থার ব্যাপারে আরো একটু জানতে চাইবো, সেটা হচ্ছে দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং দুর্যোগের কারণে ঘটে যাওয়া যে বাস্তুচ্যুতি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সংস্থা কে কি কাজ করছে। তো আবারও আসবো রেজমান ভাইয়ের কাছে। ওকে, ধন্যবাদ। আপনার এই এই প্রশ্নটায় যাওয়ার আগে আমি আগের সাথে আমার একটা সম্পূরক যোগ করা আছে। অবশ্যই। আশফাক ভাই যেভাবে বলতেছিলেন বা আপনিও যেটা বললেন, আগে থেকেই বুঝতে পারা। হুম, এখানে একটা জিনিস আমরা মাঝে মাঝে ভুলে যাই, যারা আমরা উন্নয়ন পরিকল্পনার সাথে আমরা যারা পরিকল্পনাটা জড়িত গ্রহণ থাকি। করি, জড়িত থাকি। একটা হচ্ছে এই যে রেজিলিয়েন্স বলতেছি, এই যে প্ল্যানিং বলতেছি বা সাস্টেনেবল প্ল্যানিং বলতেছি, এই সব কিন্তু ওই মাঠ পর্যায়ে আছে। আমরা যদি ওই মাঠ পর্যায়ের সাথে, যেরকম আমি উত্তরণের একটা কথা, উত্তরণ থেকে আমরা যেটা বিশ্বাস করি, আমাদের একটা সরল স্বীকারোক্তি, আমরা বিশ্বাস করি নট ফর দ্য কমিউনিটি বাট উইথ দ্য কমিউনিটি। হুম, আমরা কমিউনিটির সাথে থেকে কাজ করার চেষ্টা। সো ওই যে বলতেছেন ভাই, অনেক উদাহরণ দিলেন অবকাঠামোগত উন্নয়নের যে জায়গাটা, আমাদের দক্ষিণ অঞ্চলে আমরা অনেক দেখেছি, আমাদের এখানে পেল্লাই, বেড়িবাঁধ তৈরি করা হয়েছে, কিন্তু বেড়িবাঁধ ছাড়াও হাজার বছর ধরে মানুষ কিন্তু জোয়ার ভাটা ব্যবস্থাপনা করে ওখানে টিকে ছিল। হুম, এই যে এটা আমাদের হয়তো সাময়িক একটা স্বস্তি দিয়েছিল, একটু অল্প একটু অর্থনৈতিক অগ্রগতি দিয়েছিল, কিন্তু তার ফলশ্রুতিতে এখন আমরা কিন্তু নিয়মিত জলাবদ্ধতায় আক্রান্ত হচ্ছি। সো ওইটা আপনার সুদূর প্রসারী পরিকল্পনা এবং স্থানীয় জনগণের জ্ঞান, দক্ষতা এবং তাদের সক্রিয় ফলপ্রসূ অংশগ্রহণের মাধ্যমে পরিকল্পনা করলেই তখন এই ব্যাপারটা করা যাবে, এবং রেজিলিয়েন্সের সেটা একটা বড় শর্ত, যেটা এই বছরের প্রতিপাদ্য। আমি যদি আপনার দ্বিতীয় যে জিজ্ঞাসা, ডিআরআর নিয়ে কাজ করি, উত্তরণ স্থানীয় পর্যায়ে কাজ করা একটা প্রতিষ্ঠান। আমরা ডিআরআর নিয়ে নানা রকম কাজ করি, আমাদের সেন্টারে থাকে। আমরা যখন কোনো একটা পরিকল্পনা করি, বিশুদ্ধ ধরেন ডিআরআর নিয়ে যখন কাজ করি, আমাদের কেন্দ্রবিন্দুতে, আমাদের পরিকল্পনার বা কাজের কেন্দ্রবিন্দুতে থাকে মানুষ। আমরা বলি পিপল, কমিউনিটি অ্যান্ড ইনস্টিটিউশন। এই 3 পর্যায়ে আমরা নানা রকম কাজ করার চেষ্টা করি। এই সীমিত পরিসরের আলোচনায় হয়তো হয়তো বেশি বিশদে আলোচনা করাটা সম্ভব হবে না। আমরা উত্তরণ যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের সক্ষমতা বৃদ্ধি। দুর্যোগ প্রশমন বলেন, অর্থনৈতিক অগ্রগতি বলেন, সামাজিকভাবে তাকে আগায় নিয়ে আসার কথা বলেন, মানুষের যে পাওয়ার অফ পিপল, এইটাতে যদি আমরা ইনভেস্ট করতে পারি, ওইটাকে যদি আমরা ঠিকভাবে ফ্যাসিলিটেট করতে পারি, তাহলে তার সকল ক্ষেত্রে এক ধরনের উলম্পনের সম্ভাবনা থাকে। মানুষ দক্ষ হয়ে ওঠে, যোগ্য হয়ে ওঠে। সেটা দুর্যোগ ঝুঁকি হ্রাস হতে পারে, সেটা দুর্যোগের ক্ষেত্রে মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিকভাবে একটা জায়গায় যাওয়া। এইটা হচ্ছে আমরা ঠিক মানুষকে নিয়ে এইভাবে কাজ করি। আমরা পরিবার পর্যায়ে যে কাজগুলো করি, পরিবারের ওই পরিবারটা ওখানে সহস্র বছর কাজ করে। আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের উপকূলীয় অঞ্চলে যদি সাতক্ষীরা আশাশুনির একটা পরিবারের কথা, সেই পরিবারটা এখনো অবধি 7 বার তার বসবাসের জায়গা পরিবর্তন করেছে, মানে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসড হয়েছে। সে একটা জায়গায় তার বাড়িটা বানায়, ছোট্ট একটা ঘর,
তারপর একটা বন্যা, একটা সাইক্লোন আসে, একটা বেড়িবাঁধ ভাঙন হয়, সে সেখান থেকে চলে যায়, সে আবার নতুন করে আর একটা জায়গায় যায়। আমরা বলি মানুষ বাঁচে আশায়, কিন্তু তার আশারও তো একটা সীমাবদ্ধতা থাকে। 7 বার সে তার ভিটামাটি পরিবর্তন করেছে। সো ওই জায়গাগুলোতে আসলে এই জিনিসটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? উত্তরণ যে কাজটা করে, তার যে সম্পদ, সক্ষমতা এবং সীমাবদ্ধতা এবং ঝুঁকি, এটা নিয়ে পরিবার পর্যায়ে আমরা একটা পরিকল্পনা করার চেষ্টা করি। যেটা তার পরিকল্পনা, এটা আমরা ফ্যাসিলিটেট করি যে এরকম করা যায় কিনা। সেটা হয়তো পরবর্তী দুর্যোগে তাকে একটু সাময়িক স্বস্তি দেবে, বা তাকে আর একটু বেটার প্রিপেয়ার্ড করবে। হয়তো রাতারাতি এটার পরিবর্তন তার ক্ষেত্রে হবে না, কিন্তু তাকে আরো একটু গোছালোভাবে দুর্যোগ মোকাবেলা করতে সহায়তা করবে। এটা একটা পরিবার পর্যায়ে আমাদের কার্যক্রম। আমরা কমিউনিটি পর্যায়ে নানা রকম কার্যক্রম করার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের অঞ্চলগুলোতে আমরা একটা নতুন জিনিস দেখি, যেটাকে বলি আমরা সোশ্যাল ক্যাপিটাল। আপনি দেখবেন, আশফাক ভাই আমার সাথে একমত হবেন, অনেক কিছু হয়, দুর্যোগ হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, চারিদিকে পানি থাকে, ঘরবাড়ি ভেঙে যায়, হয়তো সহায়তা সময় মতো পৌঁছায় না, সরকার বা আমাদের মতো সহযোগী সংস্থা হয়তো পৌঁছাতে দেরি করে, তারা কিন্তু না খেয়ে থাকে না। অর্ধাহারে এখন কেউ মারা যায় না অনাহারে, কারণ একটা খুব মজবুত সামাজিক বন্ধন আছে, একজন আরেকজনকে সহায়তা করে, যা পারে সেটা দিয়ে সহযোগিতা করে। তো আমরা ওই জায়গাটাকে আরো একটু ফর্মালাইজ করার চেষ্টা করি, ঠিক দুর্যোগের সময় না করে দুর্যোগের 2 মাস আগে, দুর্যোগ মৌসুমে, যদিও দুর্যোগ এখন আর কোনো মৌসুমের মধ্যে নাই, সব সময় হচ্ছে, ধরেন দুর্যোগ মৌসুমে আমরা কি একসাথে করলে আমরা আরো বেশি শক্তভাবে, দলবদ্ধভাবে এটা মোকাবেলা করতে পারবো। এরকম নানা রকম আছে। আমরা কমিউনিটি পর্যায়ে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সহযোগিতা করি, সরকারি বা ওখানকার যে সম্পদ আছে, একটা একটা জলমহল আছে, খাস জলমহল বা খাস জমি আছে, বা একটা খাল আছে যেখানে সবাই মৎস্য আহরণ করে জীবিকা করতে পারে, আমরা তাদের গ্রুপ গঠন করি। এককভাবে মোকাবেলা না করে তাদেরকে আমরা দলগতভাবে মোকাবেলা করার সক্ষমতা অর্জনে সহযোগিতা করি। এটা হচ্ছে আমার কমিউনিটি পর্যায়ে। আমার যে শেষ কাজটা, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে। আমরা ওখানে একদম ওয়ার্ড লেভেল থেকে, বাংলাদেশের যে অ্যাকর্ডিং টু এসওডি, ওয়ার্ড লেভেলে যে একটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, আমরা এই ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে কাজ শুরু করি। তাদের আসলে যে দায়িত্ব, তাদের সে দায়িত্বের ক্ষেত্রে তারা আসলে কতটুকু সক্ষম ওটা পালন করতে, কি সহযোগিতা আমাদের মতো প্রতিষ্ঠান করতে পারে, কি সহযোগিতার জন্য আমরা জাতীয় পর্যায়ে বা আহ, জাতিসংঘের মতো সংস্থার কাছে আমরা কি সহযোগিতার জন্য অ্যাডভোকেসি করতে পারি, ওই জায়গাগুলো নিয়ে আমরা তাদের একটা ছোট্ট বাট খুব কার্যকর একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে সহযোগিতা করি, যেন তাদের আসলে একটা কাজ থাকে, একটা কাগজ থাকে যে আসলে আমাদের কি করতে হবে। সো এই 3 পর্যায়ে মূলত উত্তরণ ডিআরআর নিয়ে কাজ করে। এটা মোটামুটি বিশদে আর কি সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম। আমার কাছে যেটা ভালো লাগলো, আপনাদের যে মূল ফোকাসটা সেটা হচ্ছে কমিউনিটি, পিপল ইনভলভমেন্ট, যাতে আমার কাছে যেটা মনে হয় যেটা আসলে তাদেরকে আরো এম্পাওয়ার্ড করে, এবং তাদের ওই বিষয়টা যেমন একটা চাপিয়ে দেয়া কোনো কিছু সলিউশনের চাইতে যদি তারা নিজেরা ইনভলভ থাকেন, ডেফিনেটলি সেটাতে তারা আরো বেশি ইনভলভড হন। তা আমি যেটা বুঝতে পারলাম, আপনারা মাইক্রো এবং ম্যাক্রো দুটি লেভেলেই কাজ করছেন। আইওএম। ধন্যবাদ আপা আপনাকে। তো রেজওয়ান ভাই যেখানে শেষ করলেন আমি ওখান থেকে শুরু করি, যে আমরা জাতিসংঘের একটা অংশ হিসেবে আমাদের খুব বড় আকারে কাজ হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং তার অধীনস্থ বিভিন্ন যে মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা রয়েছে, অধিদপ্তর রয়েছে, সেগুলোর সাথে। তো দুর্যোগের কারণে যে বাস্তুচ্যুতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে অভিবাসন, এটা কিন্তু আগে থেকেই হয়ে আসতেছে, মানে বেশ কিছু বছর ধরেই হচ্ছে। দুর্যোগের কারণে বাস্তুচ্যুতি, এটা তো খুবই, আমি বলবো যে খুব কমন একটা বিষয়, যখনই দুর্যোগ হয় মানুষ বাস্তুচ্যুতি হয়। তো এর সাথে আমি জাস্ট ছোট্ট করে যদি একটু জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসন জিনিসটা যোগ করি, তখন দেখা যাবে কি, দেখেন, দুর্যোগের কারণে আমার ফসলের ক্ষতি হলো, আমার হয়তো জীবনহানি হলো, আমার অনেক সম্পদ নষ্ট হলো, এগুলো কিন্তু খুব, মানে খুব প্রমিনেন্ট, খুব আলোচনা মূলত ওদিকেই কেন্দ্র থাকে। কিন্তু বাস্তুচ্যুতি এবং অভিবাসন, এটা আমরা যদি কোনো অগ্রাধিকারের তালিকা করি, দেখা যাবে যে অগ্রাধিকার তালিকায় এটা কিন্তু অনেক নিচে। নিচের দিকে। তো আমাদের সরকারের সাথে একটা বড় কাজ থাকে তার সক্ষমতা বৃদ্ধি করা, যেন সেই দুর্যোগের কারণে বাস্তুচ্যুতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ যে অভিবাসন করে থাকে, এটাকে সে যেন ম্যানেজ করতে পারে। তো আমরা কিন্তু দেখবেন যে আপনার গত 3-4 দশকে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, এই বিষয়গুলোতে কিন্তু আমরা বেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছি।
দুর্যোগের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক উল্লেখযোগ্য অগ্রগতি আছে। যেমন আগে যেমন ৯০-এর দশকে একটা দুর্যোগ হলে লাখ লাখ মানুষ মারা যেত, হুম, আমরা কিন্তু মৃত্যু হার কমিয়ে আনতে পেরেছি। কিন্তু যেটা কমাতে পারিনি সেটা হয়তো হলো যে মানুষের যে ভোগান্তি, তাদের যে সাফারিংস, তাদের যে কান্না, এগুলো এখনো আছে। এবং অর্থনৈতিকভাবে আসলে আবার স্টেবিলিটি আবার ফিরিয়ে নিয়ে আসা। পুনরুদ্ধার করা, রিকভারি প্রোগ্রামিং হুম, আমরা যেটাকে বলে থাকি। তো এখন আমরা সরকারের সাথে বেশ কিছু কাজ করছি। সেটা কিরকম? যে আমরা দেখি যে দুর্যোগ যখন হয়, খুব ঠিক দুর্যোগের পর মুহূর্তে কি অবস্থা এই সংক্রান্ত তথ্য উপাত্ত জোগাড় করার জন্য সরকারের কিন্তু একটা নিজস্ব ব্যবস্থা আছে, মেকানিজম। তো 6 মাস পরে কি অবস্থা, কতজন এখনো পুনরুদ্ধার বা রিকভারি করতে পারে নাই, হুম, এখনো ওই কমিউনিটিতে নিড কি, সেটার ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা কি, বা বাস্তুচ্যুতি যারা আছে, যারা ছিলেন বাস্তুচ্যুত অবস্থায়, তাদের মধ্যে কয়জন নিজের ঘর বাড়িতে ফেরত আসতে পেরেছেন, কয়জনকে এখনো বাঁধের উপরে সরকারি খাস জমিতে আশ্রয় নিয়ে হয়তো একটা পলিথিনের টুকরা, সেটা দিয়ে সে হয়তো একটা তার যে ঘরের স্বপ্ন সেটা হয়তো সেই পলিথিনের টুকরাই হয়তো মিটাচ্ছে, সেখানে সে কিভাবে জীবন ধারণ করতেছে, এই তথ্য বা উপাত্ত এইটা কিন্তু পাওয়া যায় না। তো আমরা সরকারের সাথে মিলে আমরা একটা সিস্টেম বা একটা মেকানিজম ডিজাইন করেছি। তো এটা নিয়ে আমাদের এখন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথেও আলোচনা করছে। এই মেকানিজমটা এমনভাবে তৈরি করা যে সরকারের কোনো অতিরিক্ত জনবল বা আর্থিক সাহায্য ছাড়াই তার তথ্য উপাত্ত সংগ্রহের যে বিদ্যমান যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যেই সে যদি এটাকে বাস্তবায়ন করে, তাহলে তারা বাস্তুচ্যুতির একটা দীর্ঘ বা মধ্যম মেয়াদে তথ্য উপাত্ত তারা পেয়ে যেতে পারবে। তো এর বাইরেও আমরা যেটা করেছি, আপনারা জানেন যে বাংলাদেশের পরিসংখ্যান তৈরি করে হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তারা যে সার্ভে সেন্সাস গুলো চালায়, যেগুলো রেগুলার প্রতিনিয়তই চলছে, প্রতি বছর বা ৩ বছর পর পর বা ১০ বছর পর পর, তো সেই সার্ভে সেন্সাসে আমরা যেটা করেছি, আমরা বাস্তুচ্যুতি সংক্রান্ত প্রশ্নগুলো ঢুকিয়ে দিয়েছি। তাহলে সরকার আমাদের জাতিসংঘের বা উত্তরণ তাদের সহায়তা ছাড়াই সে তার নিজস্ব মেকানিজমেই কিন্তু এই তথ্য উপাত্তগুলো প্রতি বছর তারা জেনারেট করতে পারবে। তো তথ্য জেনারেট করে তারা দেখতে পারবে যে বাস্তুচ্যুতি কি বাড়ছে না কমছে, কোন এলাকায় বাড়ছে কোন এলাকায় কমছে, যে এলাকায় বাড়ছে সেখানে কি করলে বাস্তুচ্যুতি কমানো যায়। সরকার তখন এই সিদ্ধান্তগুলো, বা আমরাও যারা আন্তর্জাতিক সংস্থা বা যারা জাতীয় পর্যায়ে কাজ করেন এই বিষয়গুলো নিয়ে, তাদেরও কিন্তু প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প পরিকল্পনাতে এই জিনিসগুলো সহজ হবে। একই সাথে আমরা যেটা করেছি যে আমরা যদি একটা খুব সহজ প্রশ্ন সবাইকে করি, বাংলাদেশে এই মুহূর্তে কতজন মানুষ বাস্তুচ্যুত আছে, এই তথ্য উপাত্তটা কারো নাই। তো এখন এই যে আমরা কথা বলছি, আমাদের প্রায় ১,১০০ তথ্য উপাত্ত সংগ্রহকারী, বাংলাদেশের ৫,০০০ ইউনিয়ন, ৩০০-র অধিক পৌরসভা এবং ১৪টা সিটি কর্পোরেশন, ওনারা এই একটা তথ্য উপাত্ত ওনারা স্টাবলিশ করতে চাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশে এতজন মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছে। তো এটাকে আমরা বলছি বেসলাইন। আর সরকারের যে মেকানিজমগুলো আমরা তৈরি করেছি, এখান থেকে আমরা প্রতি বছর বছর অটোমেটিক ডাটা পেতে থাকবো। তো তখন একটা ট্রেন্ড অ্যানালাইসিস দেখা যেতে পারে যে আচ্ছা বেসলাইন ২০২৫ সালে এত ছিল, ২৬-এ বেড়েছে না কমেছে, ২৭-এ বেড়েছে না কমেছে। তো প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্য উপাত্ত, সরকারের সক্ষমতা বৃদ্ধি করা, এই বিষয়টাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করার জন্য এরকম কিছু কাজ আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, তার অধীনস্থ যে সংস্থাগুলো আছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, তাদের সাথে মিলে আমরা করে থাকি। একই সাথে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের একটা বেশ সিগনিফিক্যান্ট পপুলেশন বিদেশি প্রবাসী, এর মধ্যে একটা বড় অংশ কিন্তু যেগুলো উন্নত দেশ আছে সেখানে তারা স্থায়ীভাবে ওখানে থাকেন, আমরা যাদেরকে বলে থাকি ডায়াসপোরা। তো এক এক মানে ইন ওয়ান হ্যান্ড আমাদের দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় ডায়াসপোরা পপুলেশন, তারা অ্যাডভান্স ইকোনমিতে থাকে, তারা আসলে কন্ট্রিবিউট করতে চায় যখন একটা দুর্যোগে তার জেলা, তার ঘর, তার ইউনিয়ন, তার আশেপাশের আত্মীয় স্বজন যখন আক্রান্ত হয়, তারা কিন্তু সহযোগিতা করতে চায়। আবার আমরা একই সাথে দেখি যে আমরা যারা আন্তর্জাতিক সংস্থায় কাজ করি বা ওনারা যারা জাতীয় পর্যায়ে কাজ করে থাকেন, আমাদের কিন্তু ফান্ডিং এর একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছে। কারণ বাংলাদেশ একটা সময় ছিল আহ, নিম্ন আয়ের দেশ, তো আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আমরা একটা সময় ছিলাম, বলা হতো যে স্বল্পোন্নত দেশ, আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে ২০২৬-এর দিকে এগিয়ে যাচ্ছি। তো তাই যদি হয়, আমাদের যে আন্তর্জাতিক সহায়তাগুলো আমরা পাই, এই সহায়তাগুলো কিন্তু কমে যাবে। তো এই সহায়তা কমে গেলে
এই যে বিশাল উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো চলে, তার জন্য কিন্তু আমাদের নতুন অর্থের একটা সংস্থানের বিষয় আছে। এই অর্থ সংস্থানে আমাদের যে ডায়াসপোরা কমিউনিটি, যারা হয়তো আমেরিকা, ইংল্যান্ড, জাপান, কোরিয়া যেসব অ্যাডভান্স ইকোনমিতে আছে, এবং তারা কিন্তু প্রতিনিয়ত কন্ট্রিবিউটও করে। ওনারা কিন্তু দান হোক বা যতটুকু ওনাদের সামর্থ্যে কুলায়, তারা চেষ্টা করে যে এখানে সহায়তা করতে মানুষকে। তো এই দুজনের মধ্যে কিভাবে একটা সেতু বন্ধন তৈরি করা যায়, এবং একই সাথে গ্রাসরুট লেভেলে যে বিভিন্ন ইউথ ক্লাব, ভলান্টিয়ার ক্লাব, ছোট ছোট এনজিও এবং উন্নয়ন সংস্থা আছে, তারা কিভাবে ডায়াসপোরাদের কাছে তাদের ফান্ডিং নিডটা, তাদের ক্রাইসিস রেসপন্সের জন্য কত টাকা দরকার, এই যোগাযোগটা তৈরি করতে পারে, এটা নিয়েও আমরা একটা প্ল্যাটফর্ম করেছি। এই প্ল্যাটফর্মটা গত বছর আমরা লঞ্চ করেছি, এটাকে বলা হয় আই ডায়াসপোরা প্ল্যাটফর্ম। তো যেখানে হয়তো কমিউনিটি বেস ছোট কোনো অর্গানাইজেশন, তার এরিয়াতে কি কি সমস্যা আছে সে যদি একটা আপিল করে, এটা বিদেশে যারা ডায়াসপোরারা আছে তারা দেখতে পারে। তো তারা এরপর নিজেদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে, তারা কিন্তু ছোট ছোট কিছু কাজ জনগোষ্ঠী তার এলাকার উন্নয়নে কিন্তু তারা এভাবে ভূমিকা রাখতে পারে। তো এইভাবে সরকার বা আন্তর্জাতিক সহায়তার বাইরে আমরা যদি ভিন্ন আঙ্গেলে চিন্তা করতে পারি যে আচ্ছা আমার বেসরকারি খাতের কি করার আছে, আমার প্রবাসী যারা আছে তাদের কি করার আছে, এই মেকানিজমগুলো তৈরি করছি আমরা। যেমন বাংলাদেশের একটি বড় গ্রুপ, টিমস গ্রুপ, তাদের সাথে আমরা গত বছর একটা চুক্তি স্বাক্ষর করেছি যে আমার যারা দুর্যোগের কারণে বাস্তুচ্যুত বা জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসী, তারা টিমস গ্রুপের বাংলাদেশের 17টা ফ্যাক্টরি আছে, সেখানে 20,000 লোক কাজ করে। আমরা যখন ওনাদেরকে রেফার করব, টিমস গ্রুপ তাদের নিজস্ব অর্থায়নে তাদের দক্ষতা বৃদ্ধি করবে, এবং দক্ষতা বৃদ্ধি করে তার যে 17টা ফ্যাক্টরি, তার কোনো একটা তারা চাকরির ব্যবস্থা করবে। তো দেখেন, এরকম যদি বাংলাদেশের বেসরকারি খাত যদি এগিয়ে আসে, আমাদের প্রবাসী যারা আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আমরা যেটা নিয়ে আজকে কথা বলছি, যে মানুষের সক্ষমতা বৃদ্ধি, তারা কিন্তু অনেক রেজিলিয়েন্ট। কারণ প্রতি বছর তাদের ঘর ভেঙে যায়, প্রতি বছর তাদের ঘর ডুবে যায়, তারা কিন্তু এটার সাথে সংগ্রাম করে টিকে আছে। তো তাদের সংগ্রাম করাটা আরেকটু সহজ হবে। তো এটা আমাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ। জনগোষ্ঠী লেভেলে আমরা যেটা মনে করি যে একটা মানুষের জীবিকাকে যদি আমরা রক্ষা করতে পারি, তার যদি জীবিকা দিয়ে সে যদি একটা মোটামুটি মানের একটা জীবন যাপন করতে পারে, তাহলে কিন্তু দুর্যোগ তাকে যেভাবে আক্রান্ত করে, এটা মাত্রাটা কমে আসবে। তো আমাদের একটা বড় উদ্দেশ্য থাকে মানুষের জীবিকা, এমন একটা জীবিকা হোক যেটা মার্কেটে ডিমান্ড আছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন, গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্টে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে টপ একটা দেশ। আমাদের প্রচুর স্নাতক বা স্নাতকোত্তর মানুষ তারা চাকরি খুঁজে পাচ্ছে না, কারণ আমরা যা পড়াই, যা শেখাই, আমাদের যা দক্ষতা উন্নয়ন যে কার্যক্রম, এটা মার্কেট ওরিয়েন্টেড না। না এটার আমার দেশে ডিমান্ড আছে, না এর বিদেশে ডিমান্ড আছে। তো আমি মানুষকে যদি এমন দক্ষতা দিতে পারি যেটা দেশেও তার চাহিদা আছে, বিদেশেও চাহিদা আছে, তার জীবিকা কিন্তু সে নিজেই খুঁজে নিতে পারে। তো জনগোষ্ঠী পর্যায়ে আমাদের একটা বড় লক্ষ্য থাকে যে মানুষকে এমন একটা জীবিকা সহায়তা দেওয়া, যেটা দিয়ে সে দেশে কাজ খুঁজে নিতে সমস্যা হবে না, বা সে চাইলে বিদেশেও যেতে পারবে। তো এর বাইরেও আমাদের আরো অনেক কাজ আছে, আমি সময় স্বল্পতার কারণে জানি না সব কভার করতে পারবো কিনা। আমাদের অনেক প্রশ্নও আছে। অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নটাতে একটু যাই। আপনি তো ফিল্ড লেভেলেই কাজ করছেন, তো দুর্যোগের প্রকৃতি এবং ধরনে আসলে আমরা কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছি? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সাতক্ষীরা অঞ্চলে একটা কথা আছে, মানে ছিল আগে, যে দুর্যোগ আসে যায়। এটা বাংলাদেশেই ছিল। কিন্তু এখন এটা একটু হালকা ইম্প্রোভাইজ হয়েছে। দুর্যোগ আসে আর যায় না। সো আমরা যদি দেখি, লাস্ট কয়েক বছর বা এই দশকটা এরকম মোটামুটি গ্র্যাজুয়ালি দুর্যোগের প্যাটার্নটা নানাভাবে চেঞ্জ হচ্ছে। ধরেন এখন এবার আমরা দেখলাম সবথেকে বেশি মানে এই যে বর্ষা হলো, একবার এখন যে মাস, এই মাস সাধারণত বর্ষা খুব একটা দেখা যায় না। তো আমাদের ওই উপকূলীয় অঞ্চলের মানুষ কি করে, এই সময় একটা ড্রাই সিজন থাকে, যখন তারা ধরেন তাদের বাড়ি ঘরগুলো একটু মজবুত করে, ভিটাটা একটু উঁচু করে, যেন, কারণ আপনার জলোচ্ছ্বাসের পানি তো সবসময় উঁচু হচ্ছে, তো মানুষও তো ভিটা উঁচু করে আর একটু মজবুত করে। সো ওইটা আর করা যাচ্ছে না, কারণ এখনো শুকায় নাই। সো ওরা কিন্তু একদম অপ্রস্তুত ভাবে, আমি যদি বলি অবকাঠামোগত অপ্রস্তুতি নিয়েই আর একটা সাইক্লোন সিজনের দিকে যাচ্ছে। সো এখন যে প্যাটার্নের কথা যেটা বলা হয় যে দুর্যোগ আসে আর যায় না ওরকম, সো এখন আমরা এটাকে বলতে একটা একটা কম্পাউন্ড সিচুয়েশন। এখানে সবকিছু মিলেমিশে মোটামুটি সবসময়, বিশেষ করে কিছু দুর্যোগ প্রবণ অঞ্চল বা যে ক্লাইমেট হটস্পট যে অঞ্চলগুলো আছে, ওখানে সবসময়ই দুর্যোগকালীন একটা অবস্থা সবসময় থাকে, তার কোনো প্যাটার্নের পরিবর্তন নেই।
আর আরেকটা বড় যে জিনিসটা এখন লক্ষ্য করা যায়, আশফাক ভাই যেটা বলতেছিলেন, আমি একটু ওইখান থেকে আরেকটু অ্যাড করি। সেটা হচ্ছে আগে ধরেন দুর্যোগ হলো, একটা ক্ষতি হতো, মানুষ আবার রিকভার করতো, একটা ফিজিক্যাল লস অ্যান্ড ড্যামেজ হতো। এখন যেটা হচ্ছে সোশ্যাল একটা চেঞ্জ হচ্ছে, দুর্যোগ হচ্ছে, মানুষ তার জীবিকা এবং ভিটামাটি হারাচ্ছে, তখন থেকে শুরু হচ্ছে তার এই যে ডিসপ্লেস হওয়া। সে প্রথমে সাময়িকভাবে ডিসপ্লেসড হচ্ছে, তারপর পার্মানেন্টলি হচ্ছে, সিজনাল হচ্ছে, এক সময় এই ভিটামাটি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল যদি আপনাকে বলি, আমাদের সাতক্ষীরা অঞ্চলের শেষ যে জনগণনা, সেই জনগণনা অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির যে হার, তার তুলনায় অনেকটাই কম। তাহলে কি জনসংখ্যা বাড়ছে না? আসলে জনসংখ্যা ঠিকই বাড়তেছে, কিন্তু জনসংখ্যা সাতক্ষীরা এই অঞ্চলে বসবাসযোগ্য পরিবেশ না থাকার কারণে ক্রমশ জনসংখ্যা এখান থেকে চলে যাচ্ছে। আমাদের সাতক্ষীরাতে, এটা একটা অসমর্থিত সূত্রের তথ্য, বা আমাদের হয়তো এটা আহ, অনেকেই স্বীকার করতে চান না, শুধু আমাদের সাতক্ষীরা যে মিউনিসিপ্যালিটিতে ছোট্ট একটা শহর, সেখানে প্রায় 40টা স্লাম এরিয়া আছে। 44টা অ্যাকচুয়ালি, 40 থেকে 44টা স্লাম এরিয়া আছে। এবং এটা এটা বিভিন্ন ধরনের। কিছু মানুষ আইলা সিডর থেকে সেখানে অবস্থান করতেছে, কিছু মানুষ এটাকে ব্যবহার করে লঞ্চিং প্যাড হিসাবে, ওরা ওইখানে আসে, সাময়িকভাবে একটা ঠাঁই পায়, ওইখান থেকে বৃহত্তর ভাবে বিভিন্ন জায়গায় চলে যায়, এবং দেশের বাইরে চলে যাওয়া, পার্শ্ববর্তী দেশে কাজ করা লোকের, আশাশুনির, শ্যামনগরের, কয়রার, এখানকার মানুষ আপনি পার্শ্ববর্তী দেশেও পাবেন। তারা সেখানে নানা রকম ভাবে, খানিকটা বেআইনি ভাবে, অনেক সময় এরকম খবর শোনা যায় যে তারা সেখানে কাজ করছে, দেশের ভেতরে সব বিভাগীয় শহরগুলোতে, রাজধানী পর্যায়ে কাটছে। এবং তাদের সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে, যেহেতু তাদের আসলে কোনো উপায় নেই, সুতরাং তারা আসলে তাদের যে রাইটস, তারা যে লেবারটা সেল করতেছে, তারা যে ওয়ার্কটা করতেছে, তার যে সরকার প্রদত্ত বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তার যে অধিকার, ওইটা আসলে ক্লেম করার মতো পজিশনে থাকে না। এক ধরনের মডার্ন স্লেভারির একটা অ্যাপ্লাইড ফর্ম আমরা ওই অঞ্চলগুলোতে দেখতে পাই। সো এটা একটা দুর্যোগ এইভাবে পরিবর্তিত হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে মানুষ রিকভার করতে পারতেছে না। এই যে সিচুয়েশন আমরা যদি বলি, লাস্ট অনেকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে মানুষ সাইক্লোন সিজনে যাচ্ছে, এর মিডিলে মানুষ যে কিছু এগ্রিকালচার অ্যাক্টিভিটি করবে বা অনেক অন্য ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি করবে, ওই ধরনের এনভায়রনমেন্টাল সিচুয়েশন তৈরি হচ্ছে না। সো মানুষ ওই গ্যাপটা পাচ্ছে না, যে ব্রেদিং স্পেস, ব্রেদিং টাইম, ওইটা মানুষ আর পাচ্ছে না, একটা দুর্যোগের হাত থেকে আর একটা দুর্যোগের কাছে যাচ্ছে। তাছাড়া আর একটা জিনিস দেখেন, এই ক্রমাগত দুর্যোগ হওয়ার কারণে তার অর্থনৈতিক অবস্থা, তার সামাজিক, মানসিক বা মনোসামাজিক অবস্থাটা খুব ফ্রাজাইল হয়ে থাকে। এর যে হিলিং পিরিয়ড, ওইটাও মানুষ পায় না। সো আমার দেখা মতে, আমি এই যতদিন কাজ করছি গ্রাস রুটে, তৃণমূল পর্যায়ে মানুষকে নিয়ে, সো দুর্যোগের প্যাটার্ন নানাভাবে। এবং আমি একটা কথা বলি, আশফাক ভাই একটা কথা বলতেছিলেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের অগ্রগতি মোটামুটি ভালো, কিন্তু আমি গ্রাস রুটে যেটা দেখি, আমাদের ডিআরআর সিস্টেম, মেকানিজম, পলিসি যে গতিতে ট্রান্সফর্ম হয়, দুর্যোগের প্যাটার্নটা 2 টাইমস গতিতে ট্রান্সফর্ম হয়। মোটামুটি দুর্যোগ, আমি বলি আমাদের দুর্যোগ প্রস্তুতির আগে আছে এই পরিবর্তন, প্রকৃতি ভিন্ন ধরনের ক্ষেত্রে। সো এটা স্থানীয় পর্যায়ে খুবই বাস্তব একটা ব্যাপার, যে দুর্যোগ ক্রমশ পরিবর্তিত হচ্ছে, এর প্যাটার্ন পাল্টাচ্ছে, এর ধরন পাল্টাচ্ছে, এর আঘাত আনার সময়, প্রকৃতি, এগুলো পাল্টাচ্ছে, এবং মানুষকে সেটার সাথে মোকাবেলা করতে হচ্ছে খানিকটা নিজের মতো করে। সামাজিক, রাষ্ট্রীয় ভাবে যে সহযোগিতাটা আরো প্রস্তুতিমূলক ভাবে পাওয়ার কথা ছিল, আমার মনে হয় সেখানে কাজ করার আরো সুযোগ আছে। রেজন ভাই বলার পরে আসলে আমার বলাটা কঠিন হয়ে যায়। তো আমরা গত কয়েক বছর যদি একটু পিছন ফেরত যে তাকাই, দেখব আমরা বন্যার যদি উদাহরণটা নেই, বন্যা, বাংলাদেশে বন্যাটা আসে উত্তরবঙ্গ থেকে। তো এতদিন আন্তর্জাতিক যারা দাতা গোষ্ঠী আছে, আন্তর্জাতিক যে সংস্থা আছে, আমার জাতীয় পর্যায়ে যে সংস্থাগুলো কাজ করে থাকে, বা আমাদের সরকার, আমাদের সবার নজর কিন্তু ছিল উত্তরবঙ্গ। এবং উত্তরবঙ্গের মানুষ, তারা জানে বন্যাটা কিভাবে সামলাতে হয়, কারণ তারা যুগ যুগ ধরে, তাদের পূর্বপুরুষরাও বন্যা সামলিয়ে এসেছে। পাশাপাশি উন্নয়ন যারা কর্মী, তাদের একটা বড় অবদান আছে এই প্রস্তুতির জন্য। এখন 2023 সালে বাংলাদেশে এই বন্যার মৌসুমে প্রথম বন্যাটা হলো হিল ট্র্যাক্সে। এটার জন্য তো সরকার বা যারা অ্যাক্টর, হিউম্যানিটেরিয়ান অ্যাক্টর বা জনগণ, কেউ কিন্তু এটার জন্য প্রস্তুত না, কারণ আমরা উত্তরে আমাদের প্রস্তুতি আছে। তো এটা এখানে যখন আসলো, এটা আমাদেরকে একটা অপ্রস্তুত অবস্থায় পেল। তো 2024-এর দিকে আমরা যখন তাকাবো, দেখবো যে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী,
তো আমরা গত মাসে যেখানে গিয়েছিলাম, তো সেখানে একটা কমিউনিটি কনসালটেশনে জনগণের সাথে আমরা মত বিনিময় করছি। তো আমি একটা প্রশ্ন করলাম যে এখানে সব থেকে মুরব্বী কে? তো একজন দাঁড়ালেন, যিনি উনি বয়স 78 বছর। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনার জীবদ্দশায় আপনি এই বন্যা দেখছেন? সে বললেন যে বাবারে, আমি তো এই বন্যা দেখি নাই। তাহলে ওনারা 70-80 বছরে এই বন্যাটা দেখে নাই। তো কারণ ওই এলাকায় কখনো বন্যা হতো না। তাহলে এখন আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হচ্ছে যে এই এলাকায় আগে কখনো বন্যা হয়নি, 2024-এ হয়েছে খুব বড় আকারে, 2025-এ অত বড় আকারে না হলেও কিন্তু হয়েছে। তাহলে আমার দুর্যোগ কবলিত স্থান, যেটা আমরা আমাদের মাথায় আছে এখানে এইটা হবে ওইখানে ওইটা হবে, সেই ফর্মুলাগুলা বা আমাদের যে চিন্তা চেতনাগুলো, ওগুলো কিন্তু ভেঙে পড়তেছে। কারণ এখন নতুন নতুন জায়গায় হচ্ছে, যেমন যশোর বা ঝিনাইদহ, এটা কিন্তু এখানে কিন্তু কোনো দুর্যোগ নাই। যেটা হয় এখন হিট ওয়েভ হয়, তাপ প্রবাহ হয়, কিন্তু সেটা কিন্তু মানুষের ঘর বাড়িকে এইভাবে ধ্বংস করে ফেলে না, বা তার যে আর্থিক সম্পদ এইভাবে ধ্বংস করে ফেলে না। তো ওইখানে যদি সামনের বছর কোনো একটা দুর্যোগ হয়, ওখানে কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে, আমরা যারা উন্নয়ন কর্মী, আমরা কিন্তু ওখানে দুর্যোগে সাড়া দানের জন্য প্রস্তুত না। ওখানে যারা জনগণ, তারা তাদের জীবদ্দশায় দুর্যোগ দেখে নাই, তারা কিন্তু দুর্যোগের জন্য প্রস্তুত না। দুর্যোগের ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি খুব বড় একটা বিষয়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই রুমে যদি একটা আগুন লাগে, আমি তো মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি যদি আগে থেকে জানি ইমার্জেন্সি এক্সিটটা এইখানে, আমি কিন্তু খুব কাম অ্যান্ড কোয়াইটলি সিচুয়েশনটা ম্যানেজ করতে পারবো। তো এই যে দুর্যোগের আক্রান্ত এলাকার অবস্থান, এটার যে পরিবর্তন, এটা আমাদের জন্য খুব একটা বড় ইস্যু। সময়, এবার বর্ষায় এসেছে আগে, যাচ্ছে অনেক দেরি করে। তো ভাই যেটা বললেন যে আমি এক ডিজাস্টার থেকে রিকভার করে যে পরের ডিজাস্টারের জন্য প্রস্তুত হবো, এই সময়টা আমার জন্য নাই। তাহলে সময় এবং স্থানের পরিবর্তন, এটা খুব বড় একটা ইস্যু সামনেও আমাদের জন্য থাকবে বাংলাদেশে। আমি আশফাক ভাইয়ের সাথে একটা অ্যাড করা, সময় স্থানের সাথে নতুন কিছু জিনিস ঘটছে। আহ, এটা মোটামুটি এর আগে যখন আমফান হলো, ওর পরে আমফান উপ মানে যে কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে, সেই কমিউনিটি কেবল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছিল, তখনই একটা হলো, যেটা একটা স্টর্ম সার্জ, একটা হাই টাইড আমরা বলি। এটা এর আগে কখনো কেউ দেখে নাই, যেটার কোনো ফোরকাস্ট নেই, যেটার কোনো ওয়ার্নিং নেই, কোনো অ্যাডভাইজারি নেই। আচমকা উঁচু জোয়ার এসে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি চলে গেল। এটা তখন দেখা হলো। এটা মানুষ কোনো রকম বুঝে ওঠার আগেই, মানে বিনা মেঘে বজ্রপাত যেমন আমরা বলি, মানে কোনো কিছুই ছাড়া, ওই বে অফ বেঙ্গলের ডিপ বে অফ বেঙ্গলে একটা ছোট্ট ডিপ্রেশন ছিল, আরো অনেকগুলো ফেভারেবল কন্ডিশনের কারণে এখানে এই ঘটনাটা ঘটলো। আমি আরো দুটো এক্সাম্পল দিই। এই বছর রোজার ঈদের দিন আমরা আশাশুনির আনুলিয়াতে দেখেছি, মানুষ নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে ঈদগাহ থেকে বাড়ি এসে দেখে ফ্লাডেড। এমন একটা কমিউনিটি, ওখানকার একজন বয়স্ক মানুষের সাথে আমার কথা হলো, একজন নারী, উনি বললেন আমি একটা শব্দ শুনলাম, শুধু মনে হলো যেন কিছু একটা শব্দ হলো, পড়ে গেল, সাথে সাথে 2 মিনিটের ভিতরে আমার পানি। একজন বলেন আমি ভাত খাচ্ছি, হাত খেয়ে যে ভাতের হাঁড়িটা উপরে উঠাবো, এরকম সময় পাইনি। সো এই জিনিসটা আজকে আবার দাকপে। এখন এখন আমরা যখন আসছি, হয়তো এরপরে আমরা এখন নিউজ মিডিয়াতে আছে, আমরা হয়তো বড় করে দেখব, যদি খুব খারাপ কিছু না ঘটে তাহলে ঠিক আছে, কিন্তু অলরেডি ওখানে বেড়িবাঁধ ভেঙে চলে গেছে। সো ওই যে পরিবর্তনের যে জায়গাটা, এই যে জিনিসটা, এখানে কিন্তু আমরা অকিবহল না। এখন আমরা কেউ এটা অনেকেই জানি না, স্থানীয় মানুষ কিছুটা জানে যে গোন বলে একটা শব্দ আছে, এটা অতি উচ্চ জোয়ার, আচমকা এটা আসতেছে। এর কারণ হচ্ছে আমাদের ওই যে অবকাঠামো যেগুলো, যেটা ওই বেড়িবাঁধ, ওই নদীতে ক্রমশ সিলটেশন হচ্ছে, নদীর পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, এবং আমাদের দক্ষিণ অঞ্চলে আশাশুনি, শ্যামনগর, বাগেরহাট, খুলনার বেড়িবাঁধগুলো খুব পুয়ারলি মেনটেইনড। সেই তৈরি হওয়ার পর থেকে ওইরকম ভাবে খুব একটা মেনটেইন করা হয়নি। ইভেন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যে ডেঞ্জার লেভেল সেট করেছে, সেই ডেঞ্জার লেভেলে পানি পৌঁছানো লাগে না, তার আগেই বেড়িবাঁধ ফেল করে। সো এই জিনিসগুলো হচ্ছে। দেখেন, আমি এই আলোচনাটা আরেকটু লম্বা করি, মানুষের প্রস্তুতির সমস্যাটা কোথায়। ওই অঞ্চলে এখন স্ট্যান্ডিং ক্রপ হিসেবে আমন ধান আছে, কেউই কিন্তু আশা করে নাই, কারণ দুর্যোগের যে ক্যালেন্ডার সেই অনুসারে কিন্তু এখন কিছু হওয়ার কথা না, এখনো 1 মাস সময় আছে। ওনারা কিন্তু আর 10 থেকে 15 দিন পরে ওই ধানটা কাটতে পারতেন। কৃষক কিন্তু ওই প্ল্যানিং করেছিল, কিন্তু আচমকা যেহেতু ওনার এই প্রস্তুতিটা ছিল না, বা আমরাও ওনাকে ওইটা বলতে পারি না, এই কারণে ওনার মোটামুটি কর্তনযোগ্য ধান কিন্তু সব নষ্ট হয়ে গেল। এবং ওই অঞ্চলগুলোতে দুটো ফসল হয়, একটা ধান এবং শীতকালে তরমুজ। তার মানে একটা মেজর ক্রপ, যে টেস্টাপল রাইস, যে ফুড আমাদের, এটা নষ্ট হয়ে গেল। সো এটাই হচ্ছে চেঞ্জিং ট্রেন্ড ডিজাস্টারের, যেটা আমাদেরকে এখনো মেনে নেওয়ার ক্ষেত্রে, এখনো অনেক ক্ষেত্রে আমরা
কিছু মহলকে বুঝাইতে আমাদের অসুবিধা হয় যে এটা আসলে কনসিডার করতে হবে, এটা আমলে নিতে হবে, এর জন্য ফোরকাস্ট রাখতে হবে, এর জন্য ওয়ার্নিং ইস্যু করতে হবে। আমরা জানি বাংলাদেশের মানুষ আসলে অনেক দুর্যোগ সহনশীল, কিন্তু আপনারা দুর্যোগের প্রকৃতি এবং ধরনের পরিবর্তনের কথা বলছেন। এই পরিস্থিতিতে আমরা আসলে আরো কিভাবে দুর্যোগ সহনশীল হব অথবা রেজিলিয়েন্ট হব? ধন্যবাদ আপা আপনাকে প্রশ্নের জন্য। তো আমি কিছুটা আগের প্রশ্নের আলোচনা করেছি এই বিষয়টা, যে আমার যদি আয় রোজগার ভালো থাকে আমি কিন্তু দুর্যোগ মোকাবেলার জন্য অনেক বেশি সক্ষম। মনে করেন যেখানে বন্যা হয় না সেখানে আমি একটা মাটির ঘরে থাকি। আমি কেন মাটির ঘরে থাকি? আমার এর থেকে একটা ভালো ঘরের অ্যাফোর্ডেবিলিটি নাই। তো বন্যা হলে তো মাটির ঘরটা ধুয়ে মুছে যাবে, ধ্বংস হয়ে যাবেই। আমি যদি একটা পাকা বিল্ডিং এ থাকতাম আমার কিন্তু বন্যা আমাকে এইভাবে আক্রান্ত করতে পারতো না। তাহলে এই রেজিলিয়েন্সের একটা অর্থনৈতিক দিক আছে। তো আমরা এখনো কিন্তু দারিদ্র দেশ থেকে দূর করতে পারিনি, বা যারা দরিদ্র থেকে বা দারিদ্রতা থেকে উত্তরণ হয়েছেন তারাও কিন্তু যে অনেক একটা ভালো জীবনযাত্রায় আছেন তা না। যে কোনো একটা দুর্যোগ বা যে কোনো একটা নেগেটিভ শক, ইকোনমিক শক, যেটা কোভিডের সময় হয়েছিল, এটা কিন্তু যারা মাত্র দারিদ্র সীমা থেকে উপরে উঠেছেন তাদেরকে আবার দারিদ্র সীমার নিচে ঠেলে দিতে পারে। তো মানুষের আয় বৃদ্ধি এটা একটা বড় জায়গা, সহনশীলতা। একই সাথে আমাদের বিভিন্ন জিনিস লাগবে, যে সে শুধু নিজে সহনশীল হলেও তো হবে না, তার তো বিভিন্ন সাপোর্ট এবং সার্ভিস লাগে, যেটা সরকার বেসরকারি খাত তাকে দিয়ে থাকে। তো সেই দিক থেকেও সরকার এবং বেসরকারি খাত থেকেও কিন্তু এখানে বিনিয়োগ আরো বাড়াতে হবে। আর এর আরেকটা জায়গা থাকে, যে জায়গাটা হলো আবেগের জায়গা। এখন আমরা হেলথ নিয়ে কথা বলি, মেন্টাল হেলথও কিন্তু একটা বড় ইস্যু। কিন্তু সাধারণত যেটা হয় যে আমাদের মতো দরিদ্র বা উন্নয়নশীল বা স্বল্পোন্নত যেভাবেই আপনি বলেন না কেন, আমাদের সবার আগে চিন্তা থাকে পেটে ভাত। যখন পেটে ভাত তারপর হলো শরীর যেন ঠিক থাকে, মনের শান্তি, এই জায়গায় কিন্তু আমরা ফোকাস করি না। এই যে প্রায়োরিটি লিস্টে এটা অনেক নিচে। তো এই জিনিসটা কেন খুব গুরুত্বপূর্ণ আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা একবার শরীয়তপুরে গিয়েছিলাম। তো সেখানে আমার নদী ভাঙন খুব বড় একটা বিষয়। নদী ভাঙনে ঘর হারানো এক আপার সাথে আমার কথা হচ্ছিল। তো তাকে আমি যখন জিজ্ঞেস করলাম, এই যে আপনার যে বারবার বারবার ঘর ভেঙে নিয়ে যায়, আপনারা অন্যদিকে যান, আপনার সব থেকে বেশি খারাপ লাগে কোনটা? তো সে আমাকে যেটা বললো, যে দেখেন, আমার যখন মন খারাপ হইতো আমি আমার বাবা মার কবরের কাছে যায় কাঁদতাম। তো নদী ভাঙনের কারণে আমার বাবা মার কবরটাই আর নাই, তো আমার এখন কান্নার কোনো জায়গা নাই। তো আরেক ভাই আমাকে বলল যে সবার ফ্রেন্ড আছে, তার কোনো ফ্রেন্ড নাই। তার কেন ফ্রেন্ড নাই? কারণ সে 27 বার, সে যে ছোটবেলা থেকে বড় হয়েছে, হয়তো আমাদের মতোই বয়স, সে 27 বার তার বাসা ভাঙছে, তার 27 বার জায়গা পরিবর্তন করতে হয়েছে। তো সে প্রতিবারই যেখানে যায় সেখানে নদী ভাঙে, সে এবং তার যারা প্রতিবেশী তারা অন্যান্য জায়গায় চলে যায়। তো এটার কারণে যেটা হয়েছে যে আমাদের সবারই দেখা যাবে যে ছোটবেলার বন্ধু আছে, ওনার কোনো ছোটবেলার বন্ধু নাই। তো এখন অর্থনৈতিক যে দিকটা আপনি হয়তো মাপলেন এত মিলিয়ন ডলার, এত কোটি টাকা, আপনি হয়তো বললেন যে আমি অনেক ইনফ্রাস্ট্রাকচার করলাম, কিন্তু এই যে মানুষের আবেগের যে জায়গাটায়, এটাকে না যায় মাপা, এটাকে না যায় ঠিক করা। কারণ আগে তো আমার চিন্তা হলো পেটে ভাত, মাথার উপরে ঘর, তারপর আমরা হয়তো মানসিক অবস্থার দিকে যাব। তো সহনশীলতা কিন্তু আমরা নানা দিক থেকে, নানা অ্যাঙ্গেল দিক থেকে দেখতে পারি। তবে আমরা যেটা দেখি যে বিনিয়োগ, এই বছরে যেটা থিম ফান্ড, আমি যেখানে অর্থায়ন করব সেটার একটা রেজাল্ট আসবে। তো এই যে জায়গাগুলো রেজিলিয়েন্স, এখানে অর্থনৈতিক হোক মানসিক হোক সব জায়গাতেই কিন্তু বিনিয়োগটা প্রয়োজন। সেটা হোক সরকারি খাত থেকে, হোক আন্তর্জাতিক পর্যায় থেকে, হোক প্রবাসীদের থেকে, অথবা যারা জাতীয় পর্যায়ে কাজ করছে তাদের মাধ্যমে। রেজওয়ান ভাইয়ের কাছে রেজিলিয়েন্স? ধন্যবাদ। রেজওয়ান ভাই বা উত্তরণের কাছে রেজিলিয়েন্স, আমরা আসলে একটা মানুষের সাথে কাজ করা প্রতিষ্ঠান। আমাদের কাছে রেজিলিয়েন্স হচ্ছে তার চয়েস, সে তার মতো করে বাঁচতে পারবে, সে তার মতো করে সিদ্ধান্ত নিতে পারবে, সে তার মতো করে জীবন কাটাতে পারবে। সুতরাং আমাদের কাছে আসলে রেজিলিয়েন্স নিয়ে যখন আমরা কথা বলি, রেজিলিয়েন্স আমাদের কাছে কোনো প্রজেক্ট বা অ্যাক্টিভিটি বা ইন্টারভেনশন না অনলি, এটা হচ্ছে আমাদের মটো, আমাদের কমিটমেন্ট টু দ্য কমিউনিটি। এই রেজিলিয়েন্সটা এস্টাবলিশ করা, এটা ইনক্রিজ করা, এটার জন্যই আমাদের মতো প্রতিষ্ঠান কাজ করে। আমরা যে জায়গাগুলো কাজ করি এটাকে আমরা একটা সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখি, যার একদম মূলে আছে ট্রাস্ট, পার্টিসিপেশন অ্যান্ড ওনারশিপ। আমরা এই তিন জায়গাটাকে ফোকাস করার কাজ করি মানুষের সাথে, যেন রেজিলিয়েন্সটা ভেতর থেকে হয়, সেখান থেকে যেন তারা এম্পাওয়ার হন, তার যে সম্পদ, তার যে সমস্যা, তার যে সম্ভাবনা, সেই জায়গাগুলোতে।
সুতরাং আমরা যেটাকে ভাবে দেখি, আমরা আসলে কাউকে এখানে উপকারভোগী, প্রকল্পে অংশগ্রহণকারী এরকম না। আমরা হচ্ছে যে এখানকার একজন মানুষ, যার এখানে সম্পূর্ণভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সমৃদ্ধশীল জীবন যাপনের একটা অধিকার আছে। সেটা এনশিওর করাটাই হচ্ছে আমাদের কাছে রেজিলিয়েন্স। কিভাবে হতে পারে, আমি আশফাক ভাইয়ের সাথে আমাদের মতো প্রতিষ্ঠান যেভাবে চিন্তা করে, উত্তরণ এবং এ ধরনের গ্রাসরুট প্রতিষ্ঠান বা সিবিও গুলো, আমরা হচ্ছে এক ধরনের ফ্ল্যাগ ক্যারিয়ার, ন্যাশনাল যে পলিসি ফ্রেমওয়ার্ক, ল অর্ডার যেটাই বলেন, আমরাই ওইটাকে কমিউনিটিকে কমিউনিটির মতো করে তর্জমা করে, ইন্টারপ্রেট করে, তাদের বোধগম্য করে আমরা বাস্তবায়ন করতে সহযোগিতা করি, আন্তর্জাতিক সংস্থা, সরকার সকলের বর্ধিত বাহু হিসাবে আর কি। তো ওই জায়গাগুলোতে আমরা যখন দেখি আমাদের এই যে সরকারি বা আমরা বিভিন্ন রকম যে প্রকল্প বাস্তবায়ন করি বা গ্রহণ করি বা যেভাবে চিন্তা করি, সকলের বাঁচার আকাঙ্ক্ষা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ভবিষ্যতে সে কি করতে চাই, এটা কিন্তু খুব আলাদা আলাদা। সুতরাং আমরা যদি রেজিলিয়েন্স নিয়ে কথা বলি, রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক বলি, বা আমরা মানুষকে সাপোর্ট করতে চাই তাদের রেজিলিয়েন্ট করার ক্ষেত্রে, সেটা কখনোই সামগ্রিকভাবে ঠিক একটা প্রক্রিয়া দিয়ে হবে না। আপনি যেটা এটা বলছেন অবজেক্টিভ না, এটা সাবজেক্টিভ হতে হবে। হবে, এটা স্থান, কাল, পাত্র, মিত্র ভেদে এটা আলাদা আলাদা। আমাদের উদ্দেশ্য একই রকম থাকবে, কিন্তু বাস্তবায়নের ধরন, বাস্তবায়নের কৌশল এবং বাস্তবায়নের যে প্রক্রিয়া বা কিভাবে আমি বাস্তবায়ন করছি, অংশীজনদের একীভূত করা, অংশগ্রহণ নিশ্চিত করা, এই জায়গাটাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের যে উদ্দেশ্য, একটা রেজিলিয়েন্ট কমিউনিটি, মানুষের রেজিলিয়েন্স ইনক্রিজ করা, আমি এই দুর্যোগের ক্ষেত্রেও যদি বলি ইনভেস্ট করা, মানুষকে তো আগে তার ইনভেস্ট আমরা যখন মানুষের উপর করব, সেটা গ্রহণ করার সক্ষমতা তার থাকতে হবে, সেটাকে পরবর্তীতে গ্রহণ করে সেটার একটা প্রোডাক্ট, যেটা বলতেছিলেন আশফাক ভাই, যে আমি এটা গ্রহণ করলাম, তার ফলশ্রুতিতে আমি কি করছি, এই বিনিয়োগটা আমার উপর হলো, সেটা আর্থিক হতে পারে, সেটা প্রশিক্ষণ হতে পারে, দক্ষতা উন্নয়নমূলক হতে পারে, তার ফলশ্রুতিতে আমার জীবনযাত্রাকে আমি কিভাবে রিএনফোর্স করছি, সেই জায়গাটায় মানুষকে গুরুত্ব দিতে হবে। এটা উত্তরণের দিক থেকে এক ধরনের অ্যাডভোকেসি সবসময় থাকে, এবং আমরা রেজিলিয়েন্স হিসেবে এই জিনিসটাকেই দেখি। ধন্যবাদ আপা। বিশ্বের অন্যান্য দেশে সফল হয়েছে দুর্যোগ ঝুঁকি প্রশমনের কোনো ধরনের প্রজেক্ট বা ইনোভেশন, সেটা কি আপনারা মনে করেন যে বাংলাদেশে অ্যাডপ্ট করা যায়? আহ, বাংলাদেশ দুর্যোগের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যেটা আপনি শুরুতে বলতেছিলেন, বাংলাদেশ ঠিক ফানেলের মুখে। এবং তাছাড়া আরো একটা তথ্য আমি যেটা বলি, বাংলাদেশের ভেতর দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গলে যায়, তার সিংহভাগেরও বেশি পানি বাংলাদেশের ভেতরের পানি না। সুতরাং বাংলাদেশের আমার বিচারে, আমি আমার যে অঞ্চলকে দেখি, উপকূলীয় অঞ্চল, সেটা আসলে প্রকৃতি, প্রাণ, সবকিছু মিলাই একটা বিশেষ একটা অঞ্চল। এটা আসলে বেশ আলাদা। পৃথিবীর অনেক, পৃথিবীর অন্যান্য অঞ্চলেও নিশ্চয়ই এরকম আছে, ভূপ্রকৃতি, গঠন কাঠামো হয়তো কাছাকাছি সাদৃশ্যপূর্ণ হতে পারে, অনেক কিছুই, অনেক রকম দুর্যোগের সফল, দুর্যোগ মোকাবেলার অনেক সফল উপায়, প্রক্রিয়া আমরা এখানে বাস্তবায়ন করতে পারি। কিন্তু যে জায়গাটায় একদম তৃণমূলের মানুষ হিসাবে আমি অ্যাডভোকেট বা অ্যাডভোকেসি করব, সে জায়গাটা হচ্ছে আমাদের এই যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেই জায়গাটাকে বারবার মাথায় রেখে পরিকল্পনা করা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের অঞ্চলে যে বেড়িবাঁধগুলো, এটা আমি আগে একবার বলার চেষ্টা করতেছিলাম, আমাদের এখানে আগে অষ্টমাসী বাঁধ বলে একটা বাঁধ ছিল, বছরের 8 মাস এই বাঁধটা থাকতো, তারপরে থাকতো না। এতে কি হতো আমরা সবাই জানি, আমাদের এই উপকূলীয় অঞ্চল এখনো গ্রোয়িং ডেল্টা, এই ডেল্টাটা এখনো ফর্ম হচ্ছিল, নদী থেকে পলি আসতো, আমাদের যেখানে কৃষি জমি, সেই জমি উর্বর হতো, পলি পড়তো এবং নদী তার স্বাভাবিক নাব্যতাটা ধরে রাখতো। যখন আমরা এই স্বাভাবিক ডেল্টা ফরমেশন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলাম, নদীকে বেঁধে ফেললাম, তখন কি হলো, পলি অবক্ষেপণ নদী বক্ষে হতে থাকলো। ফলশ্রুতিতে আমরা এখন দেখছি আমাদের ওই উপকূলীয় অঞ্চলের একটা বড় অংশ, সাতক্ষীরা, যশোর, খুলনার অংশ, অনেক সময় বছরে 8 মাস জলবদ্ধতায় থাকে, জলবদ্ধতায় কবলিত হয়। কারণ নদী বক্ষ উঁচু, আমাদের যেখানে মানুষ বসবাস করে, আমাদের যেখানে কৃষি জমি, যেখানে আমাদের জীবন জীবিকা সবকিছু, সেই জায়গাটা হচ্ছে নিচু। সো এইটা একটা বড় সমস্যা। সুতরাং আমার ওই একটা দাবি থাকবে উপকূলীয় মানুষ বা একটা গ্রাসরুট প্রতিষ্ঠানের মানুষ হিসাবে, যে আমরা অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশের যে সফল উপায়, সেগুলো আমরা এখানে বাস্তবায়ন করব। আমাদের টেকনোলজিক্যাল ইন্টারভেনশন হবে, কিন্তু এখানকার যে অমূল্য স্বতন্ত্র প্রাণ প্রকৃতি, এইটাকে তো না আমরা সবসময় বিবেচনায় করি। এটাই হচ্ছে আমার এই বিষয়ে বলা। আর আমি যেটা বলি, নানা টেকনোলজি এখন আমরা ট্রাই করছি, উত্তনের মতো একটা প্রতিষ্ঠান, আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কিভাবে দুর্যোগের সাড়াদানকে আরো অর্থবহ করা যায় সেটা নিয়ে কাজ করছি। আমাদের এখনো বাংলাদেশ সরকারের যে দুর্যোগের ক্ষেত্রে, আমরা সাইক্লোনের ক্ষেত্রে যদি আমি পার্টিকুলারলি বলি, সাইক্লোনের ক্ষেত্রে যে পূর্বাভাস ব্যবস্থা, সেখানে আমরা কোন দিক থেকে ঝড় কত কিলোমিটার দূরে আছে সাইক্লোনটা, এবং কিভাবে কোথায় আঘাত আনবে, কখন আঘাত আনবে, এবং নদীগুলোতে কি ধরনের জলোচ্ছ্বাস বা স্বাভাবিকের জোয়ারের সাথে কত অতিরিক্ত জোয়ার হবে, এই বিষয়ে একটা ফোরকাস্ট করা হয়। কিন্তু আমাদের যে জায়গাটা চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে আশাশুনির শ্রীউলা, বা ধরেন আমার পদ্মপুকুর গাবুরার ওই যে কৃষক, এই ফোরকাস্ট অনুসারে সে যে অ্যাক্ট করবে, সে যে আগাম সাড়াদান কার্যক্রম করবে, ধরে নিলাম তার একটা ফসল আছে, বা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা আমাদের আরো হেল্প করে বোঝার ক্ষেত্রে কেন আরো ইম্প্যাক্ট বেস ফোরকাস্ট হওয়া দরকার, আরো কেন একেবারে বিশেষায়িত কার্যকারী ফোরকাস্ট হওয়া দরকার। শুধুমাত্র আমফানের সময় আমাদের সাতক্ষীরা অঞ্চলে, আপনারা জানেন যারা ঢাকার অধিবাসী, আমাদের সাতক্ষীরার আম এখন একটা বড় পণ্য, ঢাকাতে যেটা মার্কেটিং হয়, কারণ সাতক্ষীরার আমটা আগাম আসে, এটা একটা ভালো প্রাইস কৃষকরা পায়। তৎকালীন কৃষি দপ্তরের, কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্য মতে 55 কোটি টাকার আম শুধু সাতক্ষীরা থেকে নষ্ট হয়েছে। এখন সমস্যা কি ছিল, কৃষক যদি ফোরকাস্টটা বুঝতে পারতো, সে যদি তার মতো করে একটা পূর্বাভাস পেত, তাকে যদি ওইটা বলা যেত যে কিছু হলেও কাঁচা আম হলেও তুমি ভেঙে ফেলো, তাহলে 55 কোটি টাকার ক্ষতি হয়তো আমরা 20 কোটি টাকায় নিয়ে যেতে পারতাম। এটা একটা বড় ব্যাপার, একজন কৃষক যে সারা বছর আশা করে আছে, তার জন্য এই সেভ করতে পারাটা তার জীবনকে পাল্টায় দেয়। সুতরাং আমাদের এই জায়গাগুলোতে যে এই জিনিসগুলো আমরা করতে পারি, সুতরাং উত্তরণ ওরকম একটা প্রকল্প বাস্তবায়ন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে, আরো অর্থবহ, আরো বোধগম্য করে এই যে পূর্বাভাস, এইগুলোকে ব্যবহার করা। এটা আমরা, এটা বলা যায় পৃথিবীর হয়তো অন্য দেশ থেকে আসা এক ধরনের, কিন্তু আমরা আমাদের মতো করে, আমাদের উপযুক্ত করে আমরা ব্যবহার করার চেষ্টা করছি। কনটেক্সট অনুসারে আমরা কাস্টমাইজ করে, মানুষের কথা শুনে, মানুষ ব্যাপারটাকে কিভাবে চায়, মানুষ কি চায়, ওই জায়গাগুলো। সো এটা একটা কৃত্রিম, আমি ধরেন একটা আধুনিক, বা আমাদের এখানকার হয়তো চিন্তাটা বাইরের, আমরা এখানে আমাদের মতো করে ব্যবহার করছি। এটা একটা হতে পারে, আমরা মনে করি, আমরা চেষ্টাও করছি এই ব্যাপারগুলো নিয়ে। আশফাক ভাই যদি কিছু অ্যাড করতেন। তো রেজন ভাই কিন্তু খুব চমৎকার একটা পয়েন্টে হিট করেছেন যে অন্য দেশে যেটা সফল হয়েছে এটা কিন্তু আমার দেশে সফল নাও হতে পারে। তো দুর্যোগ ব্যবস্থাপনা, আমি যেটা শুরুতে বলেছি, আমাদের কিন্তু ব্যাপক অগ্রগতি হয়েছে। এই যে আশ্রয় কেন্দ্র, সাইক্লোন শেল্টার, এটা কিন্তু জীবন বাঁচানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে দরিদ্র যেসব দেশে যেখানে জনমানুষের ঘরবাড়িগুলো শক্ত না, যেটা হয়তো 150 কিলোমিটারের একটা বাতাস আসলে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তো এবং আমাদের কিন্তু একটা বড় ভলান্টিয়ার নেটওয়ার্ক আছে, সিপিপি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, এর আন্ডার মনে হয় 2 লাখের মতো একটা সময় স্বেচ্ছাসেবক ছিল, এখন আমি সঠিক জানি না ঠিক কতজন আছেন। তো ওনারা এই যে বাড়ি বাড়ি যে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান, এটা কিন্তু একটা ভেরি গুড প্র্যাকটিস, যেটা অন্যান্য দেশেও এখন রেপ্লিকেট হচ্ছে। তো শুধু যে আমরা অন্য দেশেরটা নিব তা না, আমাদের অনেক গুড প্র্যাকটিসও কিন্তু অন্যান্য দেশে যায়। তো এটা বলার পরে আইওএম এর সাইড থেকে আমরা যেটা করার চেষ্টা করতেছি, এটা হলো ড্রোন টেকনোলজি, আনম্যানড এরিয়াল ভেহিকল, ইউএভি বলা হয়। তো এই যখন মনে করেন সকল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে, মানে আমার মোবাইল ফোন কানেকশন নাই, আমার ল্যান্ড ফোন কানেকশন নাই, তো ড্রোন দিয়ে কিন্তু আমি আবার যোগাযোগটা প্রতিস্থাপন করতে পারি, পুনরায় স্থাপন করতে পারি। এটা কিন্তু আমরা যে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট করি, সেখানেও এটাকে আমরা কাজে লাগাতে পারি। এর বাইরেও যে সার্চ অ্যান্ড রেস্কিউ হয়, যে উদ্ধার অভিযান, সেখানেও ড্রোন কিন্তু আমাদেরকে সহায়তা করতে পারে। যেমন আমরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যেটা করে থাকি, যে আমরা রোহিঙ্গা ক্যাম্পের উপর একটা ড্রোন, একটা ফ্লাইট যদি কমপ্লিট হয়, আমি বৃষ্টি হওয়ার আগে বলে দিতে পারবো যে এত মিলিমিটার বৃষ্টি হলে এই জায়গাটা ডুবে যাবে, এই জায়গায় হাঁটু সমান পানি থাকবে অথবা গোড়ালি সমান পানি থাকবে, ওই জায়গাটা উঁচু থাকবে। তাহলে যে জায়গাটা ডুবে যাচ্ছে সেখানে যদি মানুষের বসবাস থাকে, আমি আগেই তাদেরকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারি যে জায়গাটা উঁচা। তো এইটাই আমরা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে চেষ্টা করছি, যে শুধু রোহিঙ্গা ক্যাম্প না, সারা দেশের জন্য আমরা কিভাবে এই নতুন ধরনের যে এই প্রযুক্তিগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এবং সরকার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে, ওনারাও এই বিষয়ে কাজ করতে আগ্রহী। তো আমাদের অ্যাপ্রোচটা হলো এরকম যে প্রযুক্তির যে হস্তান্তর, টেকনোলজি ট্রান্সফার, এটা আমার দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি কিভাবে একে কাজে লাগাতে পারি, এটা আমাদের সবসময় একটু মাথায় রাখতে হবে।
এখন আমরা যদি ডিসপ্লেসমেন্টের বিষয়টাতে যাই, দুর্যোগজনিত যে বাস্তুচ্যুতি, হুম। এটা প্রতিরোধ এবং হুম। এটা টেকসই যে সমাধান, আমরা সাস্টেইনেবিলিটি কথা বলছি, এই তার ক্ষেত্রে আপনাদের সংস্থা কি কাজ করছে এবং এটার জন্য আপনাদের আসলে কি কি প্রয়োজন? এটা আসলে খুব বিশদ আলোচনা প্রয়োজন এই পর্যায়ে, কারণ আমাদের দেশের এক এক জায়গায় বাস্তুচ্যুতি এক এক রকম কারণে হয় এবং এটার পিছনের কারণগুলো ভিন্ন ভিন্ন রকম। যেমন আমি যদি আমার উপকূলের অঞ্চলের দিকে তাকাই, সেখানে সমস্যাটা হলো গিয়ে লবণ। সাইক্লোন তো মানুষ যুগ যুগ ধরেই সে এটার সাথে বসবাস করে আসছে। সে যখন সাইক্লোন শেল্টারে যায়, এটা খুব স্বল্প মেয়াদী একটা বাস্তুচ্যুতি। এর মধ্যে যখন সাইক্লোনটা শেষ, দেখা যাবে 24 বা 48 ঘন্টা পরে সে চলে গেছে নিজের কোনো নিজের বাসাতে। বাসায় অনেকেই দেখবে তার বাসাটা ঠিক আছে, তাহলে তার বাস্তুচ্যুতির ওখানেই শেষ। অনেকে দেখবে তার বাসাটা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত, কেউ কেউ দেখবে তার বাসা হয়তো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। তাহলে সে যতক্ষণ না পর্যন্ত সহায়তা না পাচ্ছে, সে কিন্তু ওইভাবেই থাকতেছে। তাহলে একটা দুর্যোগের ঠিক পর মুহূর্তে দরকার হলো কিছুটা সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। কিন্তু এমন কেন হয় না যে আমরা যদি তাদেরকে জীবিকা দিতে পারতাম? দেখবেন আমি বারবার জীবিকার দিকে ফেরত আসি, যে তারটা ঘরটা ক্ষতিগ্রস্তই হলো না, তাহলে কিন্তু এই যে দুর্যোগের পরে যে ত্রাণ তৎপরতা, এই যে সহায়তা, এটা চালানোর কোনো দরকারই পড়ে না। তখন মানুষ, সে যে রেজিলিয়েন্ট, তার যে ইনকাম, তার যে ইকোনমিক অপরচুনিটি, এগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আবার সে ঘুরে অনেক দাঁড়াতে কিছু করে পারবে। ফেলতে পারে। লবণের ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম। দেখেন, আমাদের কৃষি প্রধান দেশ এবং আমাদের জিডিপিতে যদিও কৃষির অবদান কমে এসেছে, কিন্তু আমার লেবার ফোর্সের অর্ধেক কিন্তু এখনো কৃষিতে। তো লবণের কারণে যেটা হয়েছে, আমাদের যে প্যাডি কাল্টিভেশন ছিল, শস্য উৎপাদন, এটা কিন্তু বিশাল আকারে চিংড়ি ঘেরে চলে গেছে। এখন চিংড়ি কিন্তু খুব ভালো একটা জিনিস, এটা মজার, এটা আমরা বিদেশে রপ্তানি করে অনেক টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করি। কিন্তু চিংড়ির একটা যেটা বড় সমস্যা, এটা মাটির পরিবেশগত, মাটির উপরে একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এবং চিংড়ি চাষে খুব বেশি মানুষ লাগে না। তাহলে আমার যেমন, আমি যদি এই রুমটাকে একটা শস্য ক্ষেত চিন্তা করি, এখানে হয়তো 10 জন শ্রমিকের কর্মসংস্থান হয়তো, এটা যে মুহূর্তে চিংড়ি ঘের হয়ে গেল, সেখানে কর্মসংস্থান হবে একজনের, তাহলে বাকি 9 জনের কর্মসংস্থানের কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। তা উপকূলে যে সমস্যাটা আমরা পার্টিকুলারলি দেখতেছি, যে ওখানে শিল্পায়ন সম্ভব না। কেন সম্ভব না? কারণ শিল্পায়নের জন্য প্রথমেই দরকার হলো গিয়ে মিষ্টি পানি। ওখানে মানুষ খাওয়ার জন্য মিষ্টি পানি নিয়ে তাদের সংগ্রাম। তাহলে শিল্পায়ন যদি সম্ভব না হয়, আমি কর্মসংস্থান করব কিভাবে? কৃষির কর্মসংস্থান ওই যে লবণের জন্য কমে আসছে। কি করতেছে মানুষগুলো? তারা ডিসপ্লেস করতেছে। তো উপকূলে যদি আমি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে ডিসপ্লেস হইতে হয় না। তারা হয়তো স্বল্প মেয়াদে ঘূর্ণিঝড়ের কারণে ডিসপ্লেস হবে, কিন্তু পার্মানেন্টলি বা প্রোটেক্টেডলি যে ডিসপ্লেস, এটা কিন্তু শুধু কর্মসংস্থান দিয়েই সমাধান করা সম্ভব। তাহলে কৃষি সেখানে সম্ভব হচ্ছে না, শিল্পায়ন সম্ভব হচ্ছে না, তাহলে একমাত্র যে খাতটা বাকি থাকে, তাহলে সেটা হলো সেবা খাত। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার সেবা খাত আমি কিভাবে উপকূলীয় অঞ্চলে সম্প্রসারণ করতে পারি। তো তো আমি যেটা শুরুতে বলেছি, যে এক একটা ডিজাস্টার, এক একটা ক্লাইমেটিক স্ট্রেসার এক এক ডাইনামিক ওয়েতে ডিসপ্লেসমেন্টকে ড্রাইভ করে। তো এই প্রতিটা বিষয় আমরা যত ডিপলি বুঝতে পারবো এবং সেভাবে আমরা ডিজাইন করতে পারবো আমাদের ইন্টারভেনশন, আমাদের প্রকল্প, আমাদের অর্থ বরাদ্দ, আমাদের অর্থ ব্যয়, সেইভাবে আমরা সমাধান করতে পারি। যেমন দেখেন, নদীর কিন্তু নিয়ম আছে যে নদীতে প্লাবন হবে, বন্যা হবে, এবং এটাকে প্লাবিত হতে দিতে হবে, এটা একটা প্রাকৃতিক নিয়ম। তাহলে এটাকে বলা হয় প্লাবন ভূমি, নদীর দুই পাশের যে অঞ্চলটা। এখন আইন অনুযায়ী প্লাবন ভূমিতে কারো কোনো ঘরবাড়ি থাকার কথা না, তাহলে আমি যে কেন ওখানে ঘরবাড়ি বানাচ্ছি? আর নদী যে ওখানে শুরুতে ছিল তা কিন্তু না, নদী তো বাংলাদেশে তো নদী ভাঙন হয়, তার গতিপথ চেঞ্জ হয়। তো আগে যেটা প্লাবন ভূমি ছিল, এখন আমার জমিতে প্লাবন ভূমি চলে আসছে। তো এখানে আমাকে কেউ যদি বলে যে তুমি এখানে ঘর বানাইছো কেন, এটা তো আমার জমি, আমি ঘর বানাবো, তো কে তো এরকম নানা বিষয় আছে। তো আমার যেটা মনে হয় যে প্রতিটা দুর্যোগ, প্রতিটা এলাকা, এই এলাকা ভেদে ভাগ করে করে আমাদেরকে চিন্তা করতে হবে যে যেখানে নদী ভাঙন হয়, সেখানে আমি বাস্তুচ্যুতি কিভাবে থামাবো, যেখানে লবণ, জমিতে লবণ, পানিতে লবণ, সেখানে বাস্তুচ্যুতি কিভাবে থামাবো, যেখানে আমার দীর্ঘমেয়াদী বন্যা হয় উত্তরে, আর যেখানে আমার স্বল্প মেয়াদী ফ্লাশ ফ্লাডের বন্যা হয় সিলেট অঞ্চলে,
প্রত্যেকটার জন্য কিন্তু আমার আলাদা আলাদা রকমের পরিকল্পনা লাগবে। কারণ লবণের জন্য যে বাস্তুচ্যুতি, এটা ঠেকানোর যে পরিকল্পনা, এটা কিন্তু আমার দেশের মধ্যাঞ্চল যেখানে নদী ভাঙন হয় সেখানে কাজ করবে না। তো এই জায়গাটা আমরা যদি বাস্তুচ্যুতিকে প্রতিরোধ করতে চাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর বাস্তুচ্যুতি হয়ে যাওয়ার পরে টেকসই সমাধান, তো টেকসই সমাধান আমরা বলে থাকি যে এটা ৩টা মূল স্তম্ভ আছে। একটা হলো রিটার্ন। আমার ঘরবাড়ি ভেঙে গেছে, আমি এখানে আর থাকতে পারছি না, আমি এখন ফেরত চলে যাব। আমি হয়তো সাময়িকভাবে কোথাও আশ্রয় নিয়েছিলাম, এখন আমি আবার যেখানে আমার ঘরবাড়ি ছিল সেখানে ফেরত চলে যাব, সেটাকে আমি আবার নতুন করে আমার স্বপ্নটা সাজাবো। আরেকটাকে বলা হয় লোকাল ইন্টিগ্রেশন, যে আমি বাস্তুচ্যুত হয়ে অন্য কোথাও এসেছি, এখন আমি যাদের সাথে বসবাস করেছি তাদের সাথে আমি মিলেমিশে থাকবো। আরেকটা বলা হয় প্ল্যান রিলোকেশন। তো এই তিনটা সলিউশন মাথায় রেখেই আমাদের আগাতে হবে। যেমন যে নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে তার জন্য কিন্তু রিটার্ন আর কোনো অপশন নাই। সে কোথায় যাবে? পানির নিচে যাওয়া তো সম্ভব না। তো তার হয় লোকাল ইন্টিগ্রেশনে যেতে হবে, অথবা তাকে প্ল্যান রিলোকেশন করতে হবে। তো আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের আশ্রয়ন প্রকল্প নামে খুব বড় আকারে প্রকল্প চলে। তারা চেষ্টা করে গুচ্ছ গ্রাম করে যারা এরকম দুর্দশা কবলিত মানুষ আছেন তাদের আশ্রয়ের একটা ব্যবস্থা করতে। তো অবস্থা বুঝে, মানুষের আর্থসামাজিক অবস্থা বুঝে কারোর জন্য রিটার্ন, কারোর জন্য লোকাল ইন্টিগ্রেশন, কারোর জন্য প্ল্যান রিলোকেশন, এই টাইপের সলিউশনে যেতে হবে। কিন্তু লোকাল ইন্টিগ্রেশনেও কিন্তু আমরা নানা রকম সমস্যা দেখি। যেমন আপনি দুর্যোগের গতি প্রকৃতি নিয়ে এর আগে একটা প্রশ্ন করেছিলেন। দেখেন, আমরা কিন্তু দুর্যোগ বললেই আগে মাথায় আসতো কি, হয় বন্যা হবে, নদী ভাঙন হবে, সাইক্লোন হবে। তো আমার মনে হয় যে আমরা সবাই মনে করতে পারবো গত বছর কিন্তু একটা অসহনীয় গরমের মধ্যে আমাদের যেতে হয়েছে। তো আমরা এখন এখানে এসি রুমে আছি, বাইরে 50 ডিগ্রি সেলসিয়াস 40 ডিগ্রি সেলসিয়াস আমরা ম্যানেজ করতে পারতেছি। যে ডিসপ্লেসড হয় তার আসলে গন্তব্যস্থল কোথায়? সাধারণত দেখা যায় তাদের গন্তব্যস্থলটা হলো শহরে, স্লাম লাইক সেটিং অথবা বস্তি আমরা যেটাকে বলে থাকি। সেখানে কিন্তু ঘরবাড়ি সিমেন্ট দিয়ে বানানো না, সেখানে কিন্তু এসি নাই, সেখানে ঘরবাড়ি সাধারণত বানানো হয় টিন দিয়ে। তো 50 দিন যদি 40 ডিগ্রি তাপমাত্রা থাকে, টিনের বাসায় জীবনটা কিরকম, এটা আমি অডিয়েন্স সবাইকে বলবো যে আপনারা একটু চিন্তা করে দেখেন। তাহলে দেখেন, একটা মানুষ তার হয়তো সুন্দরবনে বা সে হয়তো আমার উপকূলীয় অঞ্চলে ছিল একটা কৃষি নির্ভর জীবিকায়, সে জীবিকাটা হারায়া আসলো কোথায়? ঢাকায়। ঢাকায় এসে কি সে ভালো আছে? সে কিন্তু আরেকটা নতুন রকমের দুর্যোগের মুখোমুখি, যে দুর্যোগটা হয়তো ওখানে ছিল না। তাহলে এই যে তাপ প্রবাহ, এটা গ্রামে ম্যানেজ করা যতটুকু সহজ, শহরের একটা বস্তিতে একটা টিনের ঘরে এটাকে সামলানো কিন্তু ততটুকুই কঠিন। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার যে আচ্ছা, লোকাল ইন্টিগ্রেশন যে আমরা বলি, এটা কোন কোন জায়গায় কাজ করে, কোন কোন জায়গায় কাজ করে না, কখন আমাকে প্ল্যান রিলোকেশনে যেতে হবে। রেজওয়ানের কাছে আসবো। ধন্যবাদ আপা। আমি ভাইয়ের কথা থেকে একটা শুরু করি। আমরা তো শুনতেছিলাম যে একটা ডিজাস্টারের পরে কিভাবে মানুষ ডিসপ্লেসড হয় এবং একটা অঞ্চলে চলে আসে। একটা ডিসপ্লেসড কমিউনিটি নানাভাবে ম্যানেজ করার ক্ষেত্রে গভর্নমেন্টের, আমি উত্তরণেরটা আসছি, তার আগে আমি একটা বাস্তবতার ব্যাপারটা বলি। সেটা হচ্ছে গভর্নমেন্ট নানাভাবে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে এবং বাংলাদেশ সরকারের যে দারিদ্র্য বিমোচনের যে স্ট্র্যাটেজি, তার একটা প্রাইমারি স্ট্র্যাটেজি হচ্ছে সোশ্যাল সেফটি নেট। একটা মানুষ যখন গাবুরা থেকে ডিসপ্লেসড হয়ে শ্যামনগর সদরের কাছাকাছি আসে, সদর ইউনিয়নে সমস্যা হয়, সে তখন এক ধরনের তার রাষ্ট্রীয় এন্টাইটেলমেন্টটা খানিকটা কমে যায় তার। কারণ এখানে সোশ্যাল সেফটি নেটের আওতায় সে যে সহায়তাটা পেতে পারতো সেটা আসলে সে পায় না, কারণ তখন সে এই জায়গার আসলে এই ইউনিয়নের বা এই জায়গার ভোটার না। সো এটাও আসলে তখন আরো তাকে বার্ডেন করে এবং তখন ওই যে আইনগত প্রক্রিয়া, যে এনআইডি মাইগ্রেশন হয়ে যে চেঞ্জ করা, যেটা এটাও আসলে এখনো খুব যে অনেস্ট অফ সার্ভিস বা খুব স্মুথ ওই রকম না। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, কারণ উত্তরণে এই ধরনের একটা প্রক্রিয়ায় মানুষের এই ধরনের রাইটস এর জায়গাটাই সহযোগিতা করে, যারা ডিসপ্লেসড পিপল তারা যেন এন্টাইটেলমেন্টটা পান সে জায়গায় আর কি সহযোগিতা করে। সো এটাও আসলে এখন অবধি এটা একটা খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন যারা টেম্পোরারিলি ডিসপ্লেসড হয়। উত্তরণের মতো প্রতিষ্ঠান বা আমাদের ওখানকার বাস্তবতা অনুসারে যেটা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের একটা সরল স্বীকারোক্তি, মানুষকে তার ডিগনিফাইড ওয়েতে বসবাস করতে যদি আমরা সহায়তা করতে পারি,
মানুষ যদি তার ডিগনিফাইড ওয়েতে বসবাস করতে পারে তাহলে আর ডিসপ্লেসমেন্ট হয় না। ডিসপ্লেসমেন্টের নানা কারণ দিয়ে যতই আমরা আলাপ করি, মানে অন্যতম মুখ্য কারণ হচ্ছে সে অর্থনৈতিকভাবে তার আর কোনো আয় রোজগার বাইরে। থাকে না। সো এই জিনিসগুলো খুব আমাদের উপকূলীয় অঞ্চলে যে জিনিসগুলো ঘটে, ভাই যেভাবে বললেন, এই জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হয়ে আমাদের অঞ্চলে চিংড়ি তো খুব অশ্রম ঘন একটা কার্যক্রম। 1 একর চিংড়ি ঘের ম্যানেজ করতে 2-3 জনের বেশি লোক লাগে না, কিন্তু ওখানে যদি 2বার ফসল হতো, ধান বা অন্য ফসল, ওইখানে আরো 10টা পরিবার ওইটার উপর দিয়ে তার জীবিকা একটা অংশ নির্বাহ করতে পারতো। সুতরাং ওখানে কিছু করার নেই। শহরে আসার সাথে সাথে আর যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে আমাদের অঞ্চলের মানুষ ইটের ভাটা, যে শহরের প্রান্ত সীমায় অনেক ইটের ভাটা আছে, সো ইটের ভাটায় চলে যায়। ইটের ভাটায় যে কি হয়, ওখানে তার পরিবারকে রেখে আসে, তারপর সে ইটের ভাটায় চলে আসে। এবং মানে এরকম হয়তো মানে আমাদের কাছে কোনো পরিসংখ্যান নেই, কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কার্যক্রমের ক্ষেত্রে আমরা যে তথ্যগুলোতে পাই, ওই ভদ্রলোক যিনি তার পরিবারকে রেখে ইটের ভাটায় কাজ করতে এসেছেন, ওখানে হয়তো উনি দ্বিতীয়বার বিবাহ করেন। সো এটা কি হয়, তখন ওই পরিবারটা এক ধরনের পরিত্যক্ত অবস্থায় থাকে। উনি এখানে থাকেন, ওই পরিবারটা খুব অসহায় অবস্থায় থাকে, এবং ওই পরিবারের আর কিছু করার থাকে না। তখন তারা নানা রকম নেগেটিভ কোপিং মেকানিজম যেগুলো, সেগুলো করে। বাচ্চাটা যদি পড়াশোনার ভেতরে থাকতো, তখন সে পড়াশোনা বাদ দিয়ে আয় বাড়ানোর কোনো কাজে চলে যায়। আমাদের ওরকম সাপোর্ট করার কোনো মেকানিজমও থাকে না। তার স্কুল বন্ধ হয়, তার এডুকেশন বন্ধ হয়, তার সোশ্যাল ডিগনিটি কম্প্রোমাইজ হয়, তার ফিউচারে আর কোনো কিছু করার যে আশা, সেই জায়গাটা থাকে না। এবং যেহেতু ওই বয়সে সে আসলে কোনো স্কিল্ড, মানে সে কোনো কারিগরি প্রশিক্ষণ এভাবে গ্রহণও করতে পারে না, বা ওই ধরনের অবকাঠামোগত সুযোগও যথেষ্ট এখনো অপ্রতুল। সুতরাং সে আসলে অদক্ষ একজন শ্রমিক হিসেবে শুধুমাত্র তার শারীরিক সক্ষমতার উপর ভর করে যে কাজগুলো করা যায় সেটাতে নিযুক্ত হয়। এবং এইভাবেই একটা জীবন, মনে করেন, আবার ওই দারিদ্র্যের যে দুর্বিপাক, ওই যে ট্রাপ, ওই সাইকেলের ভিতরেই ঘুরতে থাকে। ওখানে উত্তরণের আশা খুব বেশি থাকে না তার আর কোনো রকম। তো ওই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে আমরা, আশফাক ভাই যেরকম বলতেছিলেন, আমাদের উপকূলীয় অঞ্চলে নানা রকম সীমাবদ্ধতা রয়েছে ভৌগোলিকভাবে। ওখানে আসলে বড় ধরনের মানে শিল্প কলকারখানা করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। তো উত্তরণের মতো প্রতিষ্ঠান আমরা যে জায়গাটাকে দেখি, মাইগ্রেশন হয়তো কিছুটা ঠেকানো যাবে না, কিন্তু যে ডিসপ্লেসমেন্ট গুলো যে হয়, যে মাইগ্রেশন গুলো হয়, ওটা যেন তাদের চয়েসের ভিত্তিতে হয়। আমরা দু রকমের মাইগ্রেশন বলি, একটা পুশ মাইগ্রেশন, পুল মাইগ্রেশন। পুল মাইগ্রেশন ক্ষেত্রে একজন দক্ষ মানুষ সিদ্ধান্ত নিতে পারে সে সাতক্ষীরাতে যাবে না খুলনাতে যাবে। সে কোম্পানির সাথে নেগোশিয়েট করতে পারে যে আমাকে এই টাকা দিতে হবে, আমার এই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। সুতরাং ওই জায়গাতে আমরা আসলে যে ধরনের পরিবারে আসলে লাইভলিহুড দিয়ে প্রথমে চেষ্টা করা, যে ডাইভার্সিফাইড লাইভলিহুড, ডিজাস্টারের কারণে যেন তার লাইভলিহুডটা রেজিলিয়েন্ট থাকে, একটা দুর্যোগ যেন তার সকল সম্পদকে ধুয়ে মুছে শেষ করে না দিতে পারে, সেরকম ধরনের লাইভলিহুড নিয়ে চেষ্টা করা, দক্ষতা বাড়ানো। আর তার যদি না অসম্ভব হয়, উত্তরণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে। এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এক ধরনের দক্ষ জনশক্তি তৈরি করা, সমস্যা থেকে সম্পদে রূপান্তরিত করার একটা চেষ্টা আমরা করি বাংলাদেশ সরকারের সাথে। পিকেএসএফ আছে, এবং বাংলাদেশের এখন দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বলেও একটা কর্তৃপক্ষ হয়েছে, ওনাদের আন্ডারে আমরা এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করি। এবং আশফাক ভাই যেরকম বলতেছিলেন, তাদের কিছু মানে প্রথম চাকরিতে ঢোকার পথ হিসেবে সহযোগিতা করা। তারপর থেকে এরকম অনেক উদাহরণ আছে যে তারা ঠিক আছে। আমি একটা ছোট্ট কথা বলি, একই পরিবার, পাশাপাশি সেম অর্থনৈতিক সামাজিক অবস্থা, একজন একটু সেমাই স্কিল লেবার, কারিগরি জ্ঞান আছে, সে কিন্তু দুর্যোগে বারবার সাস্টেইন করে যাচ্ছে। তার যে গ্রোথ, তার উল্লম্পন ছিল, তার যে অর্থনৈতিক, ওইটা হয়তো ওই রকম নাই, কিন্তু সে ধরে রাখতে পারছে। তার মানে নেগেটিভ কোপিং মেকানিজম খুব কম অ্যাডপ্ট করতে হয়েছে, তার বাচ্চার স্কুল কম্প্রোমাইজ হয়নি, তার এডুকেশন বা তার বিল রিডিউস হয়নি। সো ওই জায়গাগুলো আসলে আমরা কাজ করার চেষ্টা করছি উত্তরণ থেকে। আমরা আসলে আপনাদের কথার মধ্যেই আসলে কিছু কিছু বাধার প্রসঙ্গ এসেছে, যেমন আপনি বলছিলেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এনআইডির কারণে কিছু সুবিধা বঞ্চিত হয়। তো এই দুর্যোগজনিত বাস্তুচ্যুতির ক্ষেত্রে এটা যে আমরা মোকাবেলা করতে যাচ্ছি, বাংলাদেশের প্রেক্ষিতে আর কি ধরনের বাধা আপনারা আসলে দেখেছেন, এবং এই বাধাগুলো আসলে আমরা কিভাবে উতরে যেতে পারি? আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমরা যখন আশাশনিতে যখন আমফান আঘাত হানলো, তো ওখানে আমরা ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় থাকে, ওখানে কিছু সার্ভে করা হয় কিছু হাউস হোল্ড। তো আমরা দেখলাম একটা ওইখানকার পরিবারগুলোর একটা নেগেটিভ কোপিং মেকানিজম একটা জায়গায় আছে। তার মানে তারা এখনো 3 বেলার জায়গায় 2 বেলা খাচ্ছে, কিন্তু মোটামুটি ডায়েটারি রিকোয়ারমেন্টসটা ঠিক আছে। এখনো তারা মোটামুটি ওষুধগুলো, তাদের যে মেডিকেল নিড, সেগুলো
খাচ্ছে, এই বাচ্চারা এখনো স্কুল বন্ধ করে নাই বা বন্ধ করার কথা ভাবছে না, এরকম একটা পর্যায়ে বা অবস্থানে ওই পরিবারগুলো আছে। তারপর সেখানে ত্রাণ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হলো। আমরা 3 মাস পরে লক্ষ্য করলাম যে ওইখানকার মানুষের ইকোনমিক কন্ডিশন বা সোশ্যাল কন্ডিশন রিস্টোর হচ্ছে না। তো আমরা তখন আবার ওই পরিবারগুলোতে গেলাম এবং একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম। আমরা দেখলাম তাদের যে ভালনারেবিলিটি, এটা ম্যাসিভলি ডিক্রিজ করেছে, তারা মোর ভালনারেবল হয়ে উঠেছে। এইটাই আমাদের একটা বড় শিক্ষা। কেন ডিসপ্লেসমেন্টকে বাংলাদেশে ম্যানেজ করার একটা বড় চ্যালেঞ্জ। আমরা যখন একটা দুর্যোগ হয় তখন কিছু সাহায্য সহযোগিতা করা হয়, কিন্তু তার যে রিকভারি জার্নি, ওই জার্নিতে আমরা আর কেউ থাকতে পারি না। আমাদের তো গ্রাসরুট অর্গানাইজেশন থাকতে পারে না, অন্যরাও হয়তো থাকতে পারে না, বা থাকার উদাহরণ আমরা খুব কম দেখেছি। সত্যিকার অর্থে যখন আমরা আপদকালীন সহায়তাটা দিই, তারপরে হয়তো তার কিছু সহযোগিতা হয়, সে খানিকটা তার জীবনটা, ওটা তো খুব আপদকালীন সহায়তা, তার যে ইমিডিয়েট নিড সেটাকে মিট করার চেষ্টা করি। কিন্তু তারপরে তার যে ক্ষতিটা হয়ে গিয়েছে, ওইখানে যে কেউ একজন, কোনো একটা পক্ষ, কোনো একটা অংশীজন সহযোগিতা করবে যেন সে তার যে অগ্রযাত্রা, তার রিকভারি জার্নিটাকে খানিকটা মসৃণ করতে পারে, ওই জায়গাটা আসলে উপস্থিতি আমাদের মতো বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, আমি বলবো সরকারের উপস্থিতিটাও আরো বাড়ানোর মতো জায়গা আছে। কারণ দুর্যোগের পরে তাদের যে বিপদাপন্নতার যে সূচক থাকে, দুর্যোগের 1, 2, 3 মাস পরে এই সূচক ক্রমশ বাড়তে থাকে, এবং এইটা আসলে আমরা কেউ তখন থাকি না এই সূচকটা বাড়ানোর ক্ষেত্রে। এটাই হচ্ছে, আমি এই কারণে আপনি যখন আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে কি চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জ। দুর্যোগ হয়, কিন্তু আমরা তাদের সাথে এই দুর্যোগ ব্যবস্থাপনার যে সমগ্র চক্র, এই প্রত্যেকটা পর্যায়ে আমরা উপস্থিত থাকি না। আমাদের মতো মানুষ কখন দুর্যোগ হয়, দুর্যোগের শর্ত হিসাবে একটা জিনিস সবসময় বলা হয় যে ওই কমিউনিটি নিজে ওইটা আর রিকভার করতে পারতেছে না, নিজে আর সে ম্যানেজ করতে পারতেছে না, তখনই সেটাকে দুর্যোগ ডিক্লেয়ার করা হয়। তো ওইটা আমি এখন ডিক্লেয়ার করতেছি, বাট তার রিকভারি জার্নির সময় আমি আর তার পাশে থাকছি না। এটাই মূলত ডিসপ্লেসমেন্টকে ম্যাসিভ আকারে বাড়িয়ে দেয়। ঝড়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট হয় না, ডিসপ্লেসমেন্ট হয় ঝড়ের পরে, কারণ সে অলরেডি সে ঋণগ্রস্ত, সে তার অন্যের সংস্থান করতে পারতেছে না, সে তার বাচ্চার স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে পারতেছে না, তখন পরিবারগুলো ডিসপ্লেসমেন্টের সিদ্ধান্ত নেয়। এটা রাতারাতি আসে না। সো এই জায়গাগুলো একটা বড় চ্যালেঞ্জ যে আমরা থাকি না। ডিসপ্লেসমেন্টটা অনেক অংশে ঠেকিয়ে দেওয়া যেত যদি আমরা দুর্যোগ চক্রের সবগুলো ধাপে আমরা উপস্থিত থাকতে পারতাম, আমরা, সরকার বা অন্য অংশীজন। এই অনুপস্থিতিটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আপনারা আশফাক ভাই কাজ করেন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা এনাদের মতো অর্গানাইজেশনের সাথে, তো আপনার ক্ষেত্রে আসলে বা আপনাদের ক্ষেত্রে বাধা কিরকম? আপ- আপা, এই প্রশ্নের উত্তর অনেকটা আমাদের এবারের ডিআরআর ডে স্লোগানের মধ্যে লুকিয়ে আছে। আমি যেটা দেখি, অর্থের সংস্থান শুধুমাত্র সরকার না, আন্তর্জাতিক, জাতীয়, বেসরকারি খাত সবার জন্যই অর্থের সংস্থান কিন্তু খুব বড় একটা ইস্যু। কারণ আমাদের সরকার, তার যদি পকেট ভারী হতো, তার যদি অনেক অর্থ থাকতো, আমরা কিন্তু সকল সমস্যার সমাধান করে ফেলতে পারতাম। তো এই সীমিত সম্পদ কিন্তু অনেকের সাধ্য, এই জিনিসটা মেটানোই একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু সরকার বা আন্তর্জাতিক সংস্থা বা জাতীয় পর্যায়ে যারা কাজ করেন, তাদের সবারই সম্পদের একটা অপ্রতুলতা রয়েছে, যে কারণে যেটা করতে হয়, একটা অগ্রাধিকার তালিকা করতে হয়। শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, অবকাঠামো, দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন, সবকিছুর জন্যই আমরা কিন্তু সবসময় সরকারের দিকে তাকিয়ে থাকি। কিন্তু সরকারের হাতে কি সব চাহিদা মেটানোর মতো তথ্য, মানে সম্পদ বা অর্থ আছে কিনা, এটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। কিন্তু এই অর্থের সংকুলন, আমার মনে হয় যে এটা একটা ডিফারেন্ট আলোচনা, কারণ এটার মধ্যে সুশাসন, কর ব্যবস্থা ইত্যাদি চলে আসবে। তো আমরা মূল সমস্যাটাকে এইভাবেই দেখি যে আমরা যদি অর্থর কোনো একটা বিকল্প উৎস বের করতে পারি বা কোনো বৈপ্লবিক পরিবর্তন আনতে পারি, যেটা দিয়ে সীমিত সম্পদ দিয়ে আমি অনেক কিছু কাজ করতে পারবো, তখন আসলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু সদিচ্ছা আমরা কোনো ঘাটতি দেখি না। সেটা কমিউনিটি হোক, সেটা সরকার হোক, বা অন্যান্য যারা অংশীদার আছে, সবাই কিন্তু কমিটেড এই বিষয়টাকে সলভ করার জন্য। আমি ভাইয়ের সাথে শুধু একটা জায়গা একটু অ্যাড করি। রেজিলিয়েন্সের ক্ষেত্রে একটা বড় জিনিস থাকে, সমস্ত পক্ষ যারা আছেন ওখানে, স্থানীয় প্রতিষ্ঠান, যেটাকে আমরা ধরেন যদি বলি দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি বা ওই প্রতিষ্ঠান, স্থানীয় মানুষ এবং আমাদের মতো গ্রাসরুট অর্গানাইজেশনগুলো, আমরা সবসময় দেখি দুর্যোগ হলে ওখানে কার্যক্রম বাস্তবায়ন করা হয় এবং দুর্যোগের সাথে সাথে এটা শেষ হয়ে যায়। কিন্তু রেজিলিয়েন্স আসলে এরকম প্রজেক্ট বেস চিন্তা করে এটা আসলে এনশিওর করা খুব ডিফিকাল্ট।
এখানে যদি ইনস্টিটিউশনাল পার্টনারশিপ বা ইনস্টিটিউশনাল লং টার্ম এনগেজমেন্ট থাকে, উত্তরণ যদি দীর্ঘদিন একটা কমিউনিটি নিয়ে কাজ করতে পারে, উত্তরণ বা অন্য প্রতিষ্ঠান, তাহলে আমরা রেজিলিয়েন্সের ক্ষেত্রে আরো অনেক এগিয়ে যাই। যখন দুর্যোগ হয় তখন সবাই সেখানে যায়, তারপর দুর্যোগ শেষ আবার চলে আসতে হয়। গ্রাসরুট প্রতিষ্ঠানগুলো ওখানে থাকতে পারে না সম্পদ সামর্থ্যর সীমাবদ্ধতার কারণে, সদিচ্ছা থাকলেও। তো ওই জায়গাগুলোতে আমাদের একটা বিবেচনা করা প্রয়োজন যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে কন্টিনিউয়াসলি বছরব্যাপী সহায়তা করে যাওয়া, যেন দুর্যোগের ক্ষেত্রে তারা ফার্স্ট রেসপন্ডার হিসেবে সহযোগিতা করতে পারে, ওই কমিউনিটির সাথে থাকতে পারে। এটাই আমার যোগ করার ছিল আশফাক ভাইয়ের সাথে। ধন্যবাদ। রেজওয়ান ভাইয়ের কাছেই থাকছি। আমাদের দুর্যোগ জনিত যে বাস্তুচ্যুতি এবং দুর্যোগ সহনশীলতা যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বললাম, আমাদের আজকের পডকাস্টের দর্শক শ্রোতাদেরকে আপনি যদি কোনো একদম ফাইনাল মেসেজ দিতে চান সংক্ষিপ্ত আকারে, সেটি কি হবে? খুব সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রিপেয়ারনেস ইজ পাওয়ার। আমাদের প্রিপেয়ারনেসে ইনভেস্ট করতে হবে, মানে রেজিলিয়েন্সে ইনভেস্ট করতে হবে। দুর্যোগের মানুষ সবকিছু যখন হারাই ফেলে, আমাদের ওইখানে সাতক্ষীরা অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে একটা প্রবাদ আছে, মরা গাছে পানি দিয়ে আসলে কিছু হয় না। গাছটা যখন বাঁচার সম্ভাবনা থাকে তখনই পানি দেওয়া দরকার। সো এইটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা, এটা আমাদের স্টুডেন্টরা শুনছে বা অন্য যারা শুনছেন, মানুষই সমস্যার সমাধানের শেষ কথা। আমাদেরকে মানুষকে ট্রাস্ট করতে হবে, মানুষের উপর ইনভেস্ট করতে হবে, তাহলেই এই সমস্যার সীমিত সম্পদে আমরা লো ইনভেস্টমেন্ট বাট হাই রিটার্ন পাবো। যদি আমরা মানুষের উপর ইনভেস্ট করি, বাইরে থেকে চাপায় দেওয়া একটা সমাধান আমাদের বাংলাদেশের উপকূলীয় বা সব অঞ্চলেই এর আগেও ব্যাকফায়ার করেছে। আমরা আবার যদি চেষ্টা করি, আবার করবে। মানুষের উপর বিশ্বাস রাখা, স্থানীয় সমাধানের উপর আস্থা রাখা, সেটাই আমাদের আগায় দেবে। ভেরি পাওয়ারফুল মেসেজ, পিপলস পাওয়ার। ফাইনাল মেসেজ ফ্রম আশফাক ভাই। আমরা চারপাশে দেখি আমাদের আলোচনাগুলো শুধুমাত্র সমস্যা কেন্দ্রিক হয়, আমরা খুব বেশি সমাধান কেন্দ্রিক আলোচনা করি না। তো আজকে আমার যেটা মনে হয় যে আজকের একটা বড় অডিয়েন্সের একটা বড় অংশ ইউথ এজ গ্রুপে বিলং করে। তো তাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা সলিউশন সেন্ট্রিক অ্যাপ্রোচে কিছু সলিউশন খুঁজে বের করার চেষ্টা করেন, যেটা দিয়ে আমরা আজকে যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম এটা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের পডকাস্টে এই দুজন বিশেষজ্ঞ জনাব আশফাকুর রহমান খান এবং জনাব রেজওয়ান মোল্লার কাছ থেকে আমরা জানতে পারলাম অনেক অনেক ইনফরমেশন, এবং আমি শিওর যে আমাদের অডিয়েন্স যারা, বিশেষ করে আমাদের স্টুডেন্টরা, তারা অনেক উপকৃত হয়েছে। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমাদের দর্শক শ্রোতা, এই পডকাস্ট নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। আশা করছি নেক্সট কোনো একটা এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।